সুলক্ষণা, খুব সংক্ষেপে বলো। 5 মিনিটের মধ্যে চেষ্টা করো। আমি সুলক্ষণা। আজকের আলোচনার আমার বিষয়ের শিরোনাম রবীন্দ্রসঙ্গীত উপলব্ধির ক্ষেত্রে কবির সৃজন বেদনার মুহূর্ত ও গায়ক শ্রোতার নিজস্ব চিত্রকল্প, গানের তথ্য বনাম গানের সত্য। আমি শুরুতেই যেই বিষয়ের মধ্যে মানে যেই শব্দগুলোর প্রতি আমি আলোকপাত করছি তার মধ্যে হচ্ছে সৃজন বেদনার মুহূর্ত। অর্থাৎ সৃজন বেদনা, আমরা যে কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রেই আমরা দেখি যে সেখানে কষ্ট থেকেই যে কোনো কিছুর কিন্তু আমাদের সৃষ্টি হয়, কিন্তু এখানে সৃজন বেদনার মুহূর্ত একেবারেই সেটি নয়। এই শব্দটি একদম এসছে সংবেদন শব্দ থেকে, যেটির অর্থ হচ্ছে অনুভূতি। অর্থাৎ রবীন্দ্রনাথের সৃষ্টির সময়কালীন যে অনুভূতি বা যে ভাব, সেটিকেই আমরা বলছি সৃজন বেদনার মুহূর্ত। এর পাশাপাশি আমি গানের গায়ক শ্রোতার নিজস্ব চিত্রকল্প এই বিষয়টিতে আমি পরে যাচ্ছি। প্রথমেই আমি বলছি গানের তথ্য বনাম গানের সত্য। গানের তথ্য বলতে আমরা সকলেই জানি গানটির ইতিহাস, অর্থাৎ গানটি কবে রচনা, প্রকাশকাল, কোথায় বসে রচনা, কত সালে রচনা। কিন্তু গানের তথ্যই কি গানের পরিবেশনের ক্ষেত্রে যথার্থ? তা নিশ্চয়ই নয়। আমি এক্ষেত্রে গানগুলোকে বেশ দুটি বিষয়ে ভাগ করেছি: তথ্য সহায়ক গান এবং তথ্য বিঘ্নিত গান। তথ্য সহায়ক গানের মধ্যে আমি বলতে চাইছি যে যেই তথ্যগুলোর সাথে আমরা গানের সত্যকে সংশ্লিষ্ট করতে পারি বা সাদৃশ্য খুঁজে পাই। যেমন আমি উদাহরণে আমি প্রথমেই রাখছি তথ্য সহায়ক গানের মধ্যে ভয়তে তব অভয় মাঝে, এই গানটি রবীন্দ্রনাথের 1306 সালে জন্মোৎসব মানে জন্মদিনেই লেখা। কিন্তু গানটির আমরা যখন সত্য অন্বেষণ করতে চাই তখন সত্য অর্থাৎ কি, গানের অনুভূতিকে মানে যেটি দ্বারা আমাদের পৌঁছে দেয় সেটি গানের সত্য। সেটি দেখতে গেলে আমরা গানের যদি আমরা টেক্সটটা পড়ি তাহলে আমরা বুঝতে পারছি যে ভয় হতে তব অভয় মাঝে একেবারেই কিন্তু সেখানে রবীন্দ্রনাথের জন্মদিনের নিজস্ব উদযাপন, নিজস্ব মানে অনুষ্ঠানের উদযাপন নয়, সেটি একদম বিশ্ব চরাচরের মাঝে ছড়িয়ে দিচ্ছে এবং বিশ্বের সাথে একটা মিলিত হবার একটা ইচ্ছে কবি প্রকাশ করছে। এটি যেমন আমরা একটি তথ্যের সাথে এবং সত্যের একটি সাদৃশ্য খুঁজে পাই। এর পরবর্তী আমি যেমন আরেকটি গান, মানে এরকম বহু গান রয়েছে, আমি কয়েকটি উদাহরণে রেখেছি। তার মধ্যে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আমরা যারা একেবারেই কিছু জানি না, এই গানটি মানে শুরুতেই শুনে আমরা ভাবি হয়তো রবীন্দ্রনাথ কোনো বিদেশিনীকে মানে উদ্দেশ্য করে লিখেছে, কিন্তু একেবারেই সেটি নয়। রবীন্দ্রনাথ এই বিদেশিনী কিন্তু সেই মনের এক অন্য আমিকে বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে বিদেশিনী আমাদের সেই অন্তরেই থাকে, যাকে আমরা প্রতিনিয়ত দেখতে পাই না বা যার সাথে আমাদের প্রতিনিয়ত কথা বলা সম্ভব নয়। কিন্তু সেই কেন বিদেশিনী নামটা দিয়েছে? কেননা সেই প্রথমত কথা, তার সাথে আমার যোগাযোগের মাধ্যম খুব অল্প সময়ের জন্য এবং সে অনেক দূরবর্তী, যার কারণে তার নাম দিয়েছে বিদেশিনী। এবং রহস্যময়ী বলে এই নারী চরিত্রটিকে রবীন্দ্রনাথ নিয়েছে, কেননা মানে এই জন্যই তিনি বলেছেন যে এই বিদেশিনী। এবং ছোটবেলায় সেই একটি গান থেকেও সেই শব্দটিকে মাথায় রেখে পরবর্তীতে এই রচনা করেন, আমি চিনি গো চিনি তোমার ওগো বিদেশিনী। অর্থাৎ আমরা সেই বিদেশিনীর সাথে কখন একাত্ম হই? আমরা তখনই একাত্ম হই যখন আমরা আমাদের পার্থিব জীবন থেকে বেরিয়ে অপার্থিব চেতনা লোকে পৌঁছাই, তখন আমাদের কিন্তু সেই বিদেশিনীর সাথে পরিচয় হয়। এবং আমার এই পর্যায়ের আরেকটি গান, আমায় বলো না গাহিতে বলো না। এই গানটি রবীন্দ্রনাথের আমরা যদি তথ্যের দিক দিয়ে খুঁজি বা সেক্ষেত্রে আমরা পাই যে সে সময় বঙ্গ সমাজের পার্টিতে রবীন্দ্রনাথকে একটি গান পরিবেশনের জন্য বলা হয়েছিল। রবীন্দ্রনাথ সেখানে গিয়েছিলেন এবং সেখানে তাকে বলেছিল যে আসর জমাবার মতো একটি গান যেন তিনি করেন। কিন্তু সে সময় দেশের এতটাই অস্থিতিশীল পরিস্থিতি, দেশের জনগণের ওই অসচেতনতা, এটির জন্য মানে রবীন্দ্রনাথের এই গানটি সবচেয়ে আগে মনে হয়, আমায় বলো না গাহিতে বলো না। এবং সেটি 1886 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে এই গানটি রবীন্দ্রনাথ তাৎক্ষণিক রচনা করেন।
এর পাশাপাশি আমি আসছি তথ্য বিঘ্নিত গান, অর্থাৎ তথ্য এবং সত্যের আমরা যেখানে পার্থক্য, মানে একটি বিশাল পার্থক্য খুঁজে পাই। তথ্য বিঘ্নিত গানের মধ্যে যেমন রয়েছে অনেক কথা যাও যে বলে, শঙ্খ ঘোষের স্মৃতি কথায় আমরা যেমন পাই, সেখানে তিনি বলছেন যে প্রতিমা দেবীর পালিতা কন্যা নন্দিনীর সেই আধো আধো কথার, মানে রবীন্দ্রনাথের একেবারেই বুঝতে পারার অনিচ্ছা থেকেই রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন, অনেক কথা যাও যে বলে, যেটি পরবর্তীকালে আমরা তার সত্যটিকে কি পাই, সত্যটি খুঁজলে পাই যে এটি একদমই একটি প্রেমের গান এবং নবীন প্রেমের গান, যেখানে দুজন সত্তা নিশ্চয়ই রয়েছে, সেখানে তারা পরস্পরকে এখনো খুঁজে যাচ্ছে। আমরা কিন্তু এখানে প্রেমের অনুষঙ্গ পাচ্ছি, কিন্তু একেবারেই তথ্য সেটিকে সহায়তা দিচ্ছে না। এবং পরবর্তী গান দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, রবীন্দ্রনাথ যখন কাথিয়াবার ভ্রমণ শেষে আসেন শান্তিনিকেতনে, তখন একটি চাষি পরিবারকে নিয়ে এসেছিলেন তার সঙ্গে করে। তার সেই পরিবারের একটি মেয়ে ছিল, মানে 12-13 বছর বয়সী এরকম একটি মেয়ে। সে খুব ভালো, মানে দু হাতে মন্দিরা নিয়ে খুব সুন্দর নাচতো। তো রবীন্দ্রনাথের খুব ইচ্ছে হলো তার নাচটি সবার সামনে যেন পরিবেশন করতে পারি, এই জন্য তিনি আম্রকুঞ্জে একটি আয়োজন করেন, যাতে মেয়েটি তখন দু হাতে মন্দিরা নিয়ে খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছিল। এবং রবীন্দ্রনাথ সে সময় রচনা করেন কালের মন্দিরা যে সদাই বাজে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই কিন্তু আমরা যদি এই গানটির সূত্র ধরেই বলি যে গানের সত্যে আমরা কিভাবে পৌঁছচ্ছি, গানের সত্যে কিন্তু একেবারেই দুই হাতে কালের মন্দিরায় একেবারেই সেই দুই হাত মন্দিরা কোনো বিষয়টি কিন্তু আমাদের জীবনের সাথে আসছে না। আমাদের আসছে কি সেই বিপরীতার্থক শব্দগুলো, যেমন আমাদেরও কিন্তু জীবনে প্রতিদিন প্রতিনিয়ত চলছে দুই হাতের কালের মন্দিরা, যেমন একদিকে ভালো একদিকে মন্দ, একদিকে জোয়ার একদিকে ভাটা, একদিকে ফুল একদিকে কাটা, এভাবেই কিন্তু চলছে আমাদের জীবন। কাজে এই জায়গা থেকে আমি বলতে পারছি যে গানের এখানে তথ্যের থেকেও হয়তো সত্যটা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে, এবং তথ্য এখানে একেবারেই তুচ্ছ। এবং আমি আমার বিষয়ের সর্বশেষ শিরোনামে আসছি, গানের চিত্রকল্প। গায়ক শ্রোতার গান পরিবেশনের ক্ষেত্রে সর্বোপরি এই তথ্য জানার পাশাপাশি গানের সত্যকে যেমন উপলব্ধি করা উচিত, তেমনি তার গায়নের ক্ষেত্রে গায়কের কিন্তু একটি চিত্রকল্প থাকা মার্জনীয়। এবং এই চিত্রকল্প ছাড়া কখনোই গান কি বলবো সম্পূর্ণ হয় না। গায়কের একটি মানে গানের টেক্সটটি পড়ে আমি যদি আমার মধ্যে একটি চিত্রকল্প না তৈরি করতে পারি, বা তার সাথে আমি শ্রোতার যদি সেই জিনিসটাকে আমি কানেক্ট করতে না পারি, হতে পারে তার শ্রোতার চিত্রকল্প বা আমার চিত্রকল্প একই নাও হতে পারে, বা আমি এখন যেই ভাবনাটা থেকে গাইছি আমার আজকে বা পরশু দিন আমার আরেকটি ভাবনা আসতে পারে, কিন্তু সেই জায়গা থেকে কোথাও না কোথাও একটা গায়ক শ্রোতার কিন্তু একটা ঐক্য মিল থাকবে, নিশ্চয়ই থাকবে। সেই জায়গা থেকেই আমি বলছি যে গানের এই তথ্য নিয়ে বা গানের এই সুর তাল ছন্দ এই বিষয়টিকে এতটা মানে গুরুত্বের সাথে নিশ্চয়ই দেখব, তার পাশাপাশি কিন্তু এই চিত্রকল্পটিকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং গানের সত্যকে অন্বেষণ করতে হবে। গানের স্বরলিপির ক্ষেত্রে এই স্পর্শ স্বর বা সুর তাল ছন্দ, যেমন আমি আরেকটি জিনিস বলবো, শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে যেটি হয় যে সেখানে কিন্তু কথাটা খুবই গৌণ, আমরা কিন্তু সুরের মূর্ছনায় ভাবের জগতে ভাসতে থাকি। কাজেই রবীন্দ্রনাথ যেহেতু এখানে তার সুরের সাথে কথাটাকেও মানে আমরা কি বলি যে সুর এবং কথা তার মানে সমান প্রাধান্য পাচ্ছে, সেখানে কথা দেয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই ভাবে পৌঁছতে পারছি না, বা আমরা আজকে যারা গাইছি বা গায়ক শ্রোতার সেই সম্পর্ক, সেই চিত্রকল্প কোনোভাবেই তৈরি হচ্ছে না। কাজে আমার অনুরোধ থাকবে, আমরা যখন বা আমিও এটি নিজে চেষ্টা করি, এখন করছি, মানে চেষ্টা করে যাচ্ছি যে কোনো গান পরিবেশনের ক্ষেত্রে যেন একটা চিত্রকল্প মাথায় আসে, না হলে কিন্তু সেই গানটি সম্পূর্ণ পরিপূরক হয় না। আর এটির জন্য মানে সুর তালের পাশাপাশি এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে হয়তো এত যন্ত্রসঙ্গীতের ব্যবহার বা এত ফিউশন রবীন্দ্রসঙ্গীতে যা হচ্ছে এখন, যেটাতে আমাদের ট্রেন্ড চলে আসছে, সেটির হয়তো প্রয়োজন হয় না। এখানে আমি শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।
আমাদের এই অর্ধের আজকে শেষ বক্তা সুস্মিতা মণ্ডল। নমস্কার। গুরুজনদের প্রণাম জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিষয়টি বলা শুরু করছি। আজকে আমার গবেষণাপত্রের বিষয় হলো প্রকৃতি পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত। প্রকৃতির কবি রবীন্দ্রনাথ। শিশুকাল থেকেই রবীন্দ্রনাথের মনের সঙ্গে প্রকৃতির নিবিড় যোগাযোগ ছিল। আধুনিক সভ্যতার চাপে আমরা প্রকৃতির সঙ্গে যোগসূত্র হারিয়ে যেতে বসেছিলাম। ঋতু উৎসব ইত্যাদি লুপ্তপ্রায় হয়েছিল, যাদের পুনরুদ্ধার করেছেন রবীন্দ্রনাথ। কবিগুরু প্রায় ৩০০ ঋতুসঙ্গীত রচনা করেছেন। সংখ্যার বিচারে রবীন্দ্রনাথের সঙ্গীত রচনায় ঋতুসঙ্গীতের স্থান তৃতীয়। প্রকৃতির সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া মনের সূত্রটির পুনরাবিষ্কার করার উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ বর্ষামঙ্গল, শেষ বর্ষণ, শারদোৎসব, বসন্তোৎসব, ঋতুরঙ্গ ইত্যাদি ঋতু উৎসবগুলি প্রবর্তন করেন। ঋতু উৎসবের সূচনা হয় শান্তিনিকেতনে কবিগুরুর কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের উদ্যোগে 1907 সালে। প্রথম বর্ষামঙ্গল মঞ্চস্থ হয় জোড়াসাঁকোয় 1921 সালে। আমাদের দেশে ঋতুচক্রের যে আবর্তন তা শুরু হয় নববর্ষে গ্রীষ্ম ঋতুর আবির্ভাবে। এই ঋতুকে কবি তুলনা করেছেন মৌনী তাপস ও রুদ্র ভৈরবের সাথে। গ্রীষ্ম ঋতুর মোট 16টি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কয়েকটি হল এসো এসো, এসো হে বৈশাখ, মধ্যদিনে যবে গান, মধ্যদিনের বিজন বাতায়নে। এটি একটি ঋতুকালীন প্রেমসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতে গ্রীষ্ম ঋতুর বর্ণনায় রুদ্ররসের পরিচয় পাওয়া গেলেও তার মধ্যে আছে কবির অতি প্রিয় ঋতু বর্ষার আমন্ত্রণ। বর্ষা ঋতুকে কবি বলেছেন সংসারী, গৃহী। এই ঋতুকে কবি বিরহ, প্রত্যাশা ও ব্যাকুলতার প্রতীক হিসেবে চিত্রিত করেছেন। কবিগুরু বর্ষা সঙ্গীত রচনা করেন 115টি, যা ঋতুসঙ্গীতের মধ্যে সর্বাধিক। কয়েকটি বর্ষা সঙ্গীত হল বহু যুগের ওপার হতে, বাদল ও দিনেরও প্রথম কদম ফুল, ওগো আমার শ্রাবণ মেঘের ইত্যাদি। শরৎকালের প্রাকৃতিক রূপকে কবি অনাসক্ত নিঃসম্বল সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। এই ঋতুকে কবি বলেছেন ছুটির ঋতু। এই ঋতুকে কেন্দ্র করে কবিগুরু 30টি সঙ্গীত রচনা করেন। এর মধ্যে কয়েকটি হল শরতে আজ কোন অতিথি, আমার নয়ন ভুলানো এলে, হৃদয়ে ছিলে জেগে ইত্যাদি। এরপর শীত ঋতুর অগ্রদূত হেমন্তের আবির্ভাব ঘটে। এই ঋতুকে কেন্দ্র করে কবিগুরু 5টি সঙ্গীত রচনা করেন। এর মধ্যে কয়েকটি হল হিমেরও রাতে ওই গগনের, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হায় হেমন্ত লক্ষ্মী ইত্যাদি। প্রকৃতি পর্যায়ে শীত ঋতুর রবীন্দ্রসঙ্গীতগুলিতে বসুন্ধরার রিক্ততার রূপের বর্ণনা পাওয়া যায়। শীত ঋতুকে কবি শুষ্ক আসনে আসীন সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। এই ঋতুর মোট 12টি গানের মধ্যে কয়েকটি হল পৌষ তোদের ডাক দিয়েছে, শীতেরও বনে কোন সে কঠিন, হিমগিরি ফেলে নিচে নেমে এলে ইত্যাদি। প্রকৃতির রঙ্গমঞ্চে এরপরেই আবির্ভূত হন রঙ্গশালার নায়ক ঋতুরাজ বসন্ত। এই ঋতু সম্বন্ধে কবিগুরু বলেছেন বসন্ত উদাসীন, গৃহত্যাগী। বসন্ত ঋতুকে কবিগুরু নবযৌবনের প্রতীক বলে অভিহিত করেছেন। এই ঋতুর মোট 96টি গানের মধ্যে কয়েকটি হল ওগো দক্ষিণ হাওয়া, ও আমার চাঁদের আলো, বসন্ত তার গান লিখে যায় ইত্যাদি। বর্ষব্যাপী এই ঋতুচক্রের অবসান হয় বসন্ত ঋতুতে মিলনের আনন্দের মধ্য দিয়ে। পরিশেষে কবিগুরুর একটি উক্তি বিশেষভাবে স্মরণীয়, মানুষের সঙ্গে মানুষের মিলনের উৎসব ঘরে ঘরে বারে বারে ঘটেছে, কিন্তু প্রকৃতির সভার ঋতু উৎসবের নিমন্ত্রণ যখন গ্রহণ করি তখন আমাদের মিলন আরও অনেক বড় হয়ে ওঠে। ধন্যবাদ। খুব সুন্দর, ছোট্টর মধ্যে ভালো বলেছ। আমাদের এই অর্ধের সমাপ্তি হলো, দ্বিতীয় পর্ব শুরু হলো। আজকে আমাদের অত্যন্ত দুজন বিশিষ্ট অতিথি, প্রখ্যাত তবলাবাদক শ্রী বিপ্লব মণ্ডল মহাশয় এবং কিবোর্ড বাদক শ্রী সুব্রত বাবু মুখোপাধ্যায়।
আসলে সুব্রত সুব্রত বাবু মুখোপাধ্যায়, এটা বেশ মজার, আমরা তো বাবু বলেই জানি, বাবুদা বাবু এসব, তো সেই জন্যে মানে কিবোর্ড এবং সুব্রত একটা সমার্থক হয়ে গেছে বহু বছর ধরে, আমার ছোট কাল থেকে। তো যাই হোক, ওদের দুজনকে পেয়েছি, আগে আমি বরণ করে নিই, তারপর আমি ওনাদের সম্পর্কে একটু বলবো। প্রথমেই বোঝা যায় একটা মজা, দেখলেন বিপ্লব দা দেখুন পাঞ্জাবির সঙ্গে গেরুয়া, আর আমার নীলের সঙ্গে নীল, এটা হয়ে গেছে, এখানেই বোঝা যায়। বিপ্লবদার সম্পর্কে একটু বলি। বিপ্লব মণ্ডল মহাশয় একটা রবীন্দ্রসঙ্গীতের তবলার জগতে বা তবলার জগতে, যেহেতু আমরা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেই ওনাকে সবসময় পাই, সেই জন্যে ওই আর কি, মানে রবীন্দ্রসঙ্গীতের তবলা সমার্থক বিপ্লব মণ্ডল। ওনার তালিম হয়েছিল সঙ্গীতাচার্য শ্রী সন্তোষ কুমার আচার্য মহাশয়ের কাছ থেকে, যার কাছে স্বপন চৌধুরীও শিখেছিলেন। স্বপন চৌধুরী মশাই এবং বিপ্লব দা হচ্ছেন গুরু ভাই, এটা আমি সন্তোষ কৃষ্ণ বিশ্বাস, সরি। তো আমি এত ভালো লাগলো এটা শুনে। স্বপনদার আপনি কি একতলা দোতলায় থাকতেন? না, হ্যাঁ, মানে এক বাড়িতেই। তো সেইটা শুনে আরো ভালো লাগলো। আর বিপ্লবদার বাজনার আমরা সবাই গুণমুগ্ধ ভক্ত, মানে এর কোনো আর কিছু বলা যায় না, মানে এতটাই রবীন্দ্রসঙ্গীতের বাজনা মানে বিপ্লবদা। আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছে এবং বিপ্লবদা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন অধ্যাপনা করেছেন, তারপরে তো উনি ওনার বাইরের কাজের জগতে মন দিয়েছেন খুব। এত সারা দেশে বিদেশে উনি শ্রোতাদের আনন্দ দিয়ে বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বেরিয়েছেন এবং সম্প্রতি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি উনি রেডিও মির্চি থেকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন উনি, সেটা আমাদের কাছে একটা খুব প্রাপ্তি। আর আজকে তো উনি আমাদের একদম ওনার সমৃদ্ধ করবেন ওনার আলোচনায়। নাটকের গান বা নৃত্যনাট্য বা গানের সঙ্গত কিভাবে হওয়া উচিত, কারণ বর্তমানে তোমরা তবলার সঙ্গে কেউ রেয়াজ টেয়াজ করো না, তবলাটা কি বাজবে কোন গানে, এবং সেটা নিজেদেরও বুঝতে হবে যে তবলা যিনি বাজাবেন তাদের যেন তোমরা বলতে পারো যে এরকম শুনেছি বাজনাটা। মানে আমার জীবনেই হয়েছে, আমি যখন সুপ্রভা সরকারের কাছে শিখতাম, উনি যেভাবে তবলাবাদককে ইনস্ট্রাক্ট করতেন সেই বাজনাটা কানে থাকতো। আমি কিন্তু বাড়ির তবলার মাস্টারমশাইকে এসে বলতাম যে ওই তবলাটা কীরকম করে বাজছে সেটা আপনি, এবার তখন তো রেকর্ডার ছিল না, বোঝাতে পারতাম না কিভাবে বাজছে, কিন্তু কি বাজছে, একটা কিছু বাজছে। এবং তখন উনি অনেক রকম ঠেকা শুনিয়ে আমাদের বলতেন এটা বাজেছে ওটা বেজেছে। আমি তারপরে হয়তো কমন পড়লে বললাম হ্যাঁ হ্যাঁ এই ঠেকাটা। একটা কাহারবার তো অনেক ভ্যারাইটি। তখন আমি একটা 16 বছরের মেয়ে কি বুঝি, তা তোমরা আরেকটু বড়, ইউনিভার্সিটিতে এসছো, আমি তখন 9-10-এ পড়ি। তো সেই জন্যেই তবলাটা যে একটা কত ইম্পর্টেন্ট, বা ডান দিকের মানুষটাকে সবসময় কেয়ার করা উচিত, সেটা খুব একটা রবীন্দ্রসঙ্গীতের লোকেরা করে না, কাউকেই করেন না। মানে আমি দেখেছি আমাদের যেমন তবলা সুরে মিললো কি না মিললো, ঠেকাটা এই হবে, লয়ে ওই হবে, তারপরে অ্যাপ্রিসিয়েশন গাইতে গাইতে, সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মানুষদের হয়তো 3 মিনিটের গান বা 4 মিনিটের গান হলে সেটাও হতে পারে, জানি না, এই ব্যাপারটা কিন্তু নেই এই জগতে। কিন্তু নেই মানে আর হবে না এটা তো হতে পারে না, এখন তো হতেও পারে যে আস্থাইর পরে অন্তরার পরে সঞ্চারীর বাজনাটা বা প্রিলুডের ইন্টারলুডের সঙ্গে তবলাটা কেমন যাচ্ছে সেটা নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে পারতে হবে, তাহলে ওটার মর্ম বোঝা যাবে। খালি গান মুখ মানে খাতা দেখে গিয়ে আমি নেমে চলে এলাম, ওটা কোনো কাজের কথা নয়। সুতরাং তোমরা এখন থেকেই এই চিন্তাভাবনাটা ডেভেলপ করবে। আজকে কিন্তু উনি অনেক কিছু ভেবে এসছেন, তোমাদের বলবেন। এই সেশন আবার পাবে কবে কেউ কিন্তু জানে না, যা পারবে, ইংরেজিতে একটা কথা আছে গ্রাস্প করে নেওয়া, একদম অ্যাবজর্ব অ্যান্ড গ্রাস্প, বুঝেছো, এটা করবে আজকে।
আর সুব্রত বাবু সম্পর্কে কি বলবো, উনি মার কাছে শিখেছেন প্রথম। এটা খুব ভালো, আমি পড়ছিলাম, এক মিনিট। সুব্রত যখন 4 বছর বয়স তখন থেকে ওর ফার্স্ট গুরু হচ্ছে ওর মা অনিমা মুখার্জি। মায়ের মতো গুরু হয় না, তাই না? মায়ের জন্য আমরা এখানে বসে আছি। একদম। এবং আমি বরঞ্চ এটাকে কন্টিনিউ করি, তাহলে সুবিধা হবে। তারপরে আমি আমারই মায়ের কাকা, তিনি ছিলেন তারাপদ চক্রবর্তীর কন্টেম্পোরারি, হ্যাঁ, তুমি বলো তোমার কথা। সুধীর সেটা ব্রহ্মচারী। খুব ভালো। তো ওনার কাছে প্রথম আমার তালিম। এখন আমি ভোর 8টায় উঠি, তখন আমি ভোর 4টায় উঠতাম। তো হ্যাঁ, মা বেঁচে থাকলে কি বলতেন? আমার দাদু বলতেন যেটা, যে ভোরবেলা উঠেই রেয়াজটা ঠিকঠাক। তার কারণ আমাদের শুতে যাওয়ার পর, ঘুমানোর পর যখন আমরা সকালবেলা উঠি, ভোরবেলা উঠি, তো তখন গলার মধ্যে স্বাভাবিক একটা শ্লেষ্মা থাকে। সেই সময় বেস্ট নোটে অলওয়েজ প্র্যাকটিস করার কথা বলতেন, এবং তাতে গলা খুলে যায়। এবং বেস্ট নোটে প্র্যাকটিস করলে দেখা যায় যে ওপরের অক্টেভেও গলা ভালো যাচ্ছে। এটা খুব সায়েন্টিফিক, কারণ রাজশ্রী ঘোষ আমাদের বহু বছরের বন্ধু। ও ক্লাসিক্যাল জগতের মানে সত্যি মানে অসাধারণ একজন সিঙ্গার। আমি বহুদিন, বহু বছর ধরে ওকে চিনি, সেই 90s। তো ওর সঙ্গে আমি বাজিয়েছি অনেকবার, অনেকবার রেকর্ডিং হয়েছে, অনেক কিছু। যাই হোক, তো ওই ব্যাপারটা আরো ভালো বলতে পারবে। তো যাই হোক, এবার ওটা করতে করতে যেটা আসলে জীবনে বিভিন্ন পথ যায়, আমার গলাটি একটু ডিস্টার্ব করতে থাকে, কোনোভাবেই ঠিক হয় না। তো আমি খুব আমি জানি না, পেছনের আপনাদের আপনি বলছি, ওদের তুমি বলছি, তোমরা যারা এখন শিক্ষা শুরু করেছো, আমি জানি না তোমরা হারমোনিয়াম বাজিয়ে গাও কিনা। তো আমি হারমোনিয়ামের উপর আমার খুব ইন্টারেস্ট ছিল, এবং হারমোনিয়ামটা কিন্তু সত্যি একটা ইনস্ট্রুমেন্ট, এবং সেটাকে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট ভেবে অনেক কাজে লাগে। আমি কিন্তু প্রচুর হারমোনিয়াম, অসম্ভব ভালো, জানি, অসম্ভব ভালো হারমোনিয়ামটা বাজায়। তো সেই মানে হারমোনিয়ামটা যখন বাজবে, তো আমি ওরম ভাবে খুব আমার ইন্টারেস্ট ছিল হারমোনিয়ামটা। তো আমি হারমোনিয়ামটা খুব, তখনকার দিনের সমস্ত মিউজিক, সে সলিল চৌধুরী হোক কি যারা যারা তখনকার দিনের বড় বড় কম্পোজার, তাদের মিউজিকগুলো অনবদানে বাজাতাম। তখন তোর গলা ভেঙে গেছে, তাতে কি গেল হইলো, তুই কিবোর্ড বাজা। তো আমি কিবোর্ড বাজানো শুরু করি। তো কিবোর্ড বাজাতে শুরু করে প্রথমেই আমার কাছে রেকর্ডিং আসে। আমি গেছি, আমার কাছে কর্ড চার্ট ফেলে দিয়েছে। আমি জানি না তোমরা কর্ড চার্ট বোঝো কিনা। কর্ড চার্টটা নিয়ে আমাকে দেখিয়ে বলছে যেরকম। তো আমার ভাগ্য ভালো যে সেটা ছিল একটা দিল্লিতে একটা হিন্দি রবীন্দ্রনাথের গান, তার মধ্যে সেটা চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, এখন আমার মনে আছে, পুরনো প্রসাদে, ভারতীয় সিনেমা, হ্যাঁ বহু বছর, 80s কথা বলছি। তো আমাকে দিয়েছে, তখন আমি না কর্ডটা কি মানে খায় না মাথায় দেয় কিছুই জানি না। তো ইনফ্যাক্ট আমি না এক হাতে বাজিয়েছি। তো আমাকে যে পিঠটা এসে চাপড়ে বললো, বাহ খুব ভালো, কর্ড ফলো করো, কোনো কারণে তার সঙ্গে মিলে গেছে। কিন্তু আমি না, এটা তো ঠিক নয়, কিবোর্ড তো এক হাতে হয় না। এবার আমি পিয়ানো শিখতে যাই, বিখ্যাত খোকন নস্করের ছেলে খোকন নস্কর এবং আমাদের জোসেফ নস্করের ছেলে খোকন নস্কর এবং শ্রী চ্যাটার্জি, ওনাদের কাছে আমি তালিম নিই। এবং ওনারা কি অনেক বাজাতেন? আমি কিন্তু পাইনি। ওনারা হচ্ছে মানে আমরা যখন ছোট ছিলাম ওনাদের কত সাংঘাতিক বয়স? টিচার, মানে ওনারা সব সময় শেখাতেন, খুব নামকরা পিয়ানিস্ট এনারা। তো পিয়ানোটা শেখায় এই জন্য, পিয়ানো অ্যাকচুয়ালি মাদার ইনস্ট্রুমেন্ট। পিয়ানো বাজাতে জানলে জেনারেলি কি জাতীয় যত ইনস্ট্রুমেন্ট আছে সব ইনস্ট্রুমেন্ট মোটামুটি বাজানো যায়, রপ্ত করা যায়, ওটা মাদার ইনস্ট্রুমেন্ট। তো পিয়ানোটা করার পর আমি সবসময় বলি, জীবনটা নদীপথের মতন, কখনো থামে না। দেখবে যেখানে এসে আটকে গেছে দেখবে ঘুরে যায়, নিজে থামবে না, এগিয়ে চলো। সবাই যে গান হবে এমন কোনো কথা নেই, সবসময় যে হয় তাও নয়। ওপরওয়ালা একটা ভালো গলা দিয়ে পাঠান, আর তার থেকে সব থেকে বড় কথা আমরা সবাই জানি যে এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো না, সবচেয়ে বড় কথা হলো যাদের গলা আছে তারা রেয়াজ করে না, যারা রেয়াজ করে তাদের গলা নেই। ঠিক তাই।
কুমার যার প্রসাদ যার 2 ঘন্টা করার কথা তাকে 2 ঘন্টা করতে হবে, যার 10 মিনিট করার কথা তার 10 মিনিট করতে, কিন্তু করতে হবে। রেয়াজের কোনো বিকল্প নেই। আর আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি মানে আমি ক্লাসিক্যাল কিছু জানবো না, এটাও ঠিক নয়। সবসময় জানা উচিত আমি মনে করি। এবং আমি গান গাইছি বলে কে কি বাজালো এটাও নয়। কর্ডের একটু সেন্স থাকা উচিত। যিনি বাজাচ্ছেন পাশে যিনি অ্যাকম্পানি করছেন, তবলা হোক কি গিটার হোক, এসরাজ হোক, ফ্লুট, সরোদ, সেটা যাই হোক, সেই মিউজিকটা বোঝা, হ্যাঁ, সেটাকে এনজয় করা, এটাই কিন্তু রবীন্দ্রনাথের গানের একটা মূল বিষয়। ওইরকম আধুনিক মানুষরা দুটো হয় না। আমি বলতে বলতে আরো অনেক গল্প করব। ঠিক আছে, আমাদের শুরু হয়ে যাক। তুমি তো শুরু করেই দিয়েছো, আমরা সবাই তবলা এবং সুরে অবগাহন করি। হোক আজকে আমাদের সেশন খুব সুন্দর। বিরোধা খুব ইচ্ছে যে একটি গান দিয়ে আমরা শুরু করি। তো সবাই রয়েছেন এখানে, তো আমরা একটি গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করছি। তাতে বলার বিষয় যেটা, এই গানটার মধ্যে কিন্তু তাল ফেরতে আছে, মানে তাল চেঞ্জ হচ্ছে। মানে এটা হচ্ছে ডান্স নাম্বার, আমাদের এমনি গান, সে গানটার কিভাবে একটা তাল থেকে আরেকটা তালে আসবে, এই যে চেঞ্জটা কিভাবে আসে, ও সেটাই আমরা একটু দেখাচ্ছি। এবং সেই গানটি হচ্ছে বিশ্ববিনার হবে। তার আগে আমি শুধু ত্রিশিতকে একবার বলবো, যারা আমাদের সবার সঙ্গে আছে একবার নামটা বলে দাও, তাহলে যদিও সবাই সবাইকে চেনে। আমার একদম আছে দেবশ্রী নন্দী। প্রথমত এখানে এই রবীন্দ্রভারতীতে অনেকদিন পরে আবার এলাম, কারণ আমি জোড়াসাঁকোতে ছিলাম 22 বছর, আমি ওখানে চাকরি করেছি। এবং আমি যাদের যাদের পেয়েছিলাম, বিপ্লবদা থাকাকালীন বিপ্লবদার ছাত্র ছিলেন অজয় চক্রবর্তী। আমি যে সময় পেয়েছি সেই মানুষদের, কিংবদন্ত মানুষদের সব ওই সময় তাদের সান্নিধ্যে আসতে পেরে মানে আমি তো নিজেকে ধন্য মনে করতাম। এবং তাদের কাছ থেকে যেটুকু শিখতে পেরেছি সেইটা নিয়ে আমার এখন চলছে। এবং বেশি কথা না বলে, দেরিও হয়ে গেছে, আমরা সোজাসুজি গানে চলে যাই।
খুব এই কেন এই গানটা বাছা হলো, এই যে তাল থেকে তাহলে চেঞ্জ করা। সত্যি কথা বলতে আমরা কিন্তু সবাই মিলে কোনো রিহার্সালই করিনি, অথচ দেখা গেল যে কারোর কোনো ধরতে অসুবিধা হলো না, ওরাও বুঝতে পারলো কি হলো। এই তালের চেঞ্জটা বিপ্লব যদি কিছু বলার থাকে বলো। না, এই যে মানে এই রবীন্দ্রনাথের গানে যে এই যে ভেরিয়েশন, মানে তালের ভেরিয়েশন, এটা কিভাবে আসবে একটু যদি এর পরের লয়টা কি আসছে সেটা আগের থেকে চিন্তা করে নিতে হয়। আমি বাজাতে বাজাতে সেই লয়টাকে আগে মাথায় রাখতে হবে, এবং সে মাথায় রেখে এই যে কিউটা দিচ্ছি এবং গানটাকে ধরাবার জন্য, এবং গানটাকে যাতে স্মুথলি এবং সুন্দর করে গাইতে পারে, সেই লয়টা না দিলে গানটাও ভালো হবে না। সেই কারণেই এই কিউগুলো আমাদের দেওয়া। আসল কি বলবো, 60s মিডল থেকে আমি রবীন্দ্রনাথের মানে গানের বা নৃত্যনাট্যের সঙ্গে জড়িত হয়ে পড়ি, এবং তার আগে আমি পিওরলি ক্লাসিকে বাজাতাম, এবং সুচিত্রাদি আমাকে এই ডান্স ড্রামা এবং রবীন্দ্রনাথের গানে আকৃষ্ট করে আমাকে উনি নিয়ে গিয়ে কীভাবে ডান্স ড্রামায় বাজাতে হয় এবং কিভাবে রবীন্দ্রনাথের গানে কথা অনুযায়ী বাজাতে হয়। রবীন্দ্রনাথ কথাটাই কিন্তু প্রধান, সুর আর কথাটাই আমাদের এখানে মেন। এই কথার উপর বেস করে কিভাবে তার ঠেকাটাকে তৈরি করতে হবে এবং কথাটাকে নষ্ট না করে এবং কথাটাকে ডিস্টার্ব না করে ঠিকভাবে ঠেকা দিলে এই গানটা আরও সুন্দর হয়, সেটাই আমি এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু করতে পেরেছি। এত বছর ধরে 56-57 বছর ধরে আমি সেই নিয়ে সবসময় চেষ্টা করি। এখনও আমি রাত্রিরে নিজের বাজনা নিজে শুনি এবং চেষ্টা করি নিজেকে রেকটিফাই করার জন্য। এবং রবীন্দ্রনাথের গান এখন আমি একটু পড়লে কালকে একটা অন্য মানে, আজকে একটা মানে একটা অন্য হয়, কালকে আবার একটা অন্য মানে হয়। তো সেই কারণেই চেষ্টা করি যে কীভাবে রবীন্দ্রনাথের গানের সঙ্গতটাকে আরও এগিয়ে নিয়ে যায়। রবীন্দ্রনাথ সবই করে দিয়ে গেছেন, কিন্তু তবুও তার গানকে আরও সুন্দর করবার জন্য এবং যিনি গাইছেন তাকে সাপোর্ট করার জন্য এবং তাকে কিভাবে আরও সুন্দর করা যায় এবং আরও অলংকার করে গানটাকে ভালো করা যায়, তার জন্যই কিন্তু সঙ্গত। আমি যখন সোলো বাজাবো সেটা আমার ব্যাপার, কিন্তু আমি যখন সঙ্গত করব সেই সঙ্গতটা কিন্তু যাকে করছি তার সুবিধে হবে কিভাবে এবং তাকে কিভাবে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই চেষ্টা করা। তো আমি সেটাই করে যাচ্ছি এখনো পর্যন্ত। তো সেইটুকুই করা। এরপর যেটা আমরা আসছি, আমাদের আজকের মূল বিষয় যেটা, সেটা আমাদেরকে আগে বলে দিয়েছিল যে নৃত্যনাট্য গীতিনাট্যের ব্যাপারে।
তো তার আগে আমাদের কতগুলো আমার মনে হয়, যদি আজকে একটু সময় কম, সেই জন্য অল্প করে করে একটু ছেড়ে এই যে একটু আগে আমি স্কেল নিয়ে আলোচনা করছিলাম, তোমরা যারা গান গাইছো, আমি জানি না তোমরা কে কে, তোমরা যারা নিচে বসে আছো যারা গান গাইছো রেগুলার শিখছো, তোমরা কি স্কেল ব্যাপারটা সবাই বোঝো? আমি মানে মনে করো আমরা এখন যেটা করছি স্কেলটা হচ্ছে বি ফ্ল্যাট, তো এই বি ফ্ল্যাট আর এ শার্প হচ্ছে এক, এই ব্যাপারটা কজন জানো? একটু হাত তোলো। বাহ, গুড, সবাই জানো, এটা খুব ভালো জিনিস। তার মানে ওই ওই যে ব্ল্যাক কিগুলো আছে, হোয়াইট কি আছে, এই ব্ল্যাক কিগুলো দুটো নাম হয় আমাদের, যেমন প্রত্যেকের ডাক নাম একটা হয়, হোয়াইট কির কিন্তু কোনো নাম নেই, একটা করেই নাম, এবিসিডি এ, মানে এবার জি অবধি, জি এর পর আবার এবিসিডি বা সিডি হয়ে গেল, যাই হোক হোয়াট এভার। কিন্তু ব্ল্যাক কিগুলোর কিন্তু দুটো করে নাম। আমার ভালো নাম, আমার একটা নিকনেম আছে, আমাকে সবাই যে ডাকে, প্রত্যেকের আছে এখানে। তো ওইরকম ব্ল্যাক কিগুলোর একটা করে নাম। জেনারেলি যে নোটের ওটা আগে থাকে সেই নোটটা হচ্ছে ফ্ল্যাট, আর যে নোটটার পরে থাকে সেই নোটটা হচ্ছে শার্প, একই। হ্যাঁ, মানে বি ফ্ল্যাট, এ শার্প, জি শার্প, এ ফ্ল্যাট। হ্যাঁ, এখানে বলার বিষয় যেটা, তোমরা যারা রবীন্দ্রনাথের গান গাইছো ভালো করে নোটেশন দেখবে, খুব তাড়াতাড়ি করে এটা বলে, খুব আমার মনে হয় খুব দরকারি এটা, যে অনেক গান দেখবে মধ্যম যান বোঝো, মা কেসা করা, কিন্তু রবীন্দ্রনাথের নোটেশনে দেখবে মাধা দিয়ে নোটেশন করা। যেমন খুব কমন গান একটা বলি, তুমি কেমন করে গান করো হে গুণী, ঠিক আছে? এরকম অনেক গান আছে, এইটা ভীষণ কমন গান বলে বললাম। এবার মনে করো তোমরা, তুমি যে সব সময় কলকাতা শহরে গানটা গাইবে বা যিনি তোমাদের সঙ্গে বাজাচ্ছেন তিনি ওই গানটা জানবেন এমন তো নয়। হয়তো তোমরা মহারাষ্ট্রে গেলে, সাউথে গেলে, সেখানে একজন কিবোর্ডিস্ট তোমাদের সঙ্গে বাজাচ্ছেন, তা তখন তুমি যদি তাকে বলেন আমি বি ফ্ল্যাটে গাইবো, সে যদি বি ফ্ল্যাট তোমাকে কর্ডটা দেয়, তাহলে কিন্তু তুমি গানটা ধরতে পারছো না, তার কিন্তু কোনো দোষ নেই। এবার তুমি ভাবলে ইস কি বাজালো, আমি বললাম এক স্কেল আর এক স্কেল, তা নয়। এই যে বি ফ্ল্যাট কর্ডটা তুমি বললে, ওটা তো বি ফ্ল্যাট হলো না, তার কারণটা কি? মধ্যম যান গান, মাকে সা করা, অতএব বি ফ্ল্যাটের মা ই ফ্ল্যাট। তুমি যদি ই ফ্ল্যাটটা বলতে, তুমি কেমন করে গান করো হে গুণী, দেখো এসে গেল। এই স্কেল ব্যাপারটা, আজকে অত সময় নেই বলে আমি যাচ্ছি না, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে নোটেশনগুলো পড়বে, কোনটা মাকে সা করা, এটা একটা বিষয়। আর একটা দেখবে আমরা, ও যে মানে আমাদের কি বলে ইয়ে গানটা বলো, আমার রাত পোহালো, অমল ধবল পালে লেগেছে, তারপরে দেখবে তোমার আমি চঞ্চল হে সুদূর এলো পিয়াসী, হ্যাঁ, এইসব গানগুলো না দেখবে কোমলদা, মানে যে নোটেশনে রয়েছে ওটা ভৈরবী থাকছে, তো ভৈরবী কি মজার ব্যাপার, দেখো ওটা কোমলদা দিয়ে দেখো নোটেশনগুলো শুরু, যে নোটে আছে সেটা তুমি জাস্ট হারমোনিয়ামকে +-4 করে দাও, দেখো সারেই শুদ্ধ গা হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং এইগুলো না, পরে তোমরা একটু দেখো, যত দেখবে তত এগুলো আমরা বাজাতে বাজাতে বা শিখতে শিখতে এগুলো দেখেছি পরে, এগুলো নিয়ে তো জেনারেলি ক্লাস হয় না, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। ওই জন্য বললাম যে, আর কারণ আমরা নৃত্যনাট্য গীতিনাট্যে যাওয়ার আগে বিপ্লবদার কিছু কথা আছে, জানে গানের ওপর, যে সমস্ত গানের ওপর, যেমন তোমরা সবাই জানো আশা করি, এই যে অখণ্ড ছয়, মানে টানা 6 বাজে একটা তাল আছে, তাই না? রবীন্দ্রনাথের গানে আছে, খুব বিখ্যাত গান, একটুকু ছোঁয়া লাগে। তো এই যে জিনিসটা তোমরা জানো ঠিকই, কিন্তু এই যে নোটেশন দেখা, সেখানে ঠেকাটা কি হয়, এখানে যারা বাজান সবাই এখানে রয়েছেন, আমাদের গৌতম রায় আমার ভীষণ বন্ধু, পলাশ আছে, ইয়ে আছে, পার্থ থাকে এখানে, আমাদের অমর আছে, গোপাল আছে, আরও সবাই আছে, আমি সবার নাম হয়তো মিস করে যাচ্ছি, যাই হোক। তো প্রত্যেকেই তোমাদের শেখান, তাদের কাছে এগুলো শিখে নেবে, কি হয় তা বিপ্লবদা কিছু বলবে এই গানগুলো নিয়ে, একটু একটু করে আমরা দেখাবো, যাতে সময়টা খুব কম, তো যাতে খুব আসলে আমার একটু টাইমটা বলে দাও না, কটার মধ্যে শেষ, ওটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আমরা সেইভাবে। আসলে আমার মনে হয় যে এই যে তালের ব্যাপারে এখানে সবাই জানে, কারণ এখানে যারা আছে, মানে গৌতম আছে, মানে পলাশ আছে, অমর আছে। আসলে অমর আমার প্রায় 30 বছরের ছাত্র, এবং ও আমার সঙ্গে ডান্স ড্রামাও অনেক জায়গায় আমার সঙ্গে একসাথে বাজিয়েছে। তো যাই হোক, ও মানে
ও থিওরিটিক্যালটা খুব ভালো জানে। মানে আমার মানে বলতে আমার দ্বিধা নেই। অনেক সময় আমি অনেক কিছু বা এ করতে গিয়ে, গান দেখতে গিয়ে আটকে যাই, তখন আমি অমরকে ফোন করি। অমরের কাছ থেকে কিন্তু আমি জানি যে এই গানটা এরকম আছে, এরকম করে এই তাল আছে বা এই ছন্দ আছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে যে এরা আছে এখানে। আমার মনে হয় এগুলো, এই তালগুলো কিন্তু এরা জানে সবাই। অখণ্ড 6 মাত্রা, অখণ্ড 5 মাত্রা, এগুলো সবই এরাই শেখায়, আপনি জানিস সেগুলো। তো আমার মনে হয় সেগুলো নিয়ে খুব একটা না দেখানো চলবে, কারণ ওরা জানে বলেই। তো আমরা যদি আবার একটু গানে চলে যাই, খুব ভালো হয়। কারণ বেশি কথা বললে মানে তোমরা বোরিং হবে, সেই কারণে আমরা আবার গানে চলে যাই। আবার একটু কথা বলবো। একটু আগে যে প্রসঙ্গটা বলছিলাম, দেখো এটাই মজা। এটা 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 বি ফ্ল্যাটে আমরা সারে শুদ্ধ গা করছি। খুব মজার ব্যাপার, খুব ইন্টারেস্টিং। ও যে মানে না মানান, সবাই জানো গানটা, বিখ্যাত গান। বি ফ্ল্যাটে আমরা সারে শুদ্ধ গা করছি। যেই আমরা নোটেশন অনুযায়ী করব, তখন আমাদের কি করতে হবে জানো? যারা হারমোনিয়াম বাজাও, জাস্ট +4 করে দেবে। যদি 5-এ থাকে 9 করে দেবে, নিয়ে কোমলদা দিয়ে বাজাবে, সেম স্কেল। খুব ইন্টারেস্টিং এটা। তো আমরা ওই গানটা ছোট করে দেখানো। এখানে কেন এটা হলো দেখো, গানটার তাল তো তোমরা জানো, কিন্তু বিপ্লব তাল দেখেছো অনেক রকমের ভাবে বাজালেন। সেখানে ওরা কিন্তু কেউ গানটা নড়লো না। এটাকে বলে অলংকার, এটা গানের অলংকার। এই যে খুব শুনতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু একটু মানে কীর্তনঙ্গের একটু টাচ আছে, এবং হ্যাঁ এটা মানে দাদা এটা যদি তবলাই বাজাই, ওই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না। মানে এটা আমার এক্সপেরিমেন্ট। এবং
আসলে আমরা মাঝখানে মাঝে থামিয়ে দিচ্ছি, খুব খারাপ লাগছে। এই গানগুলো থামানো খুব কষ্ট, তোমাদের যেমন শুনতেও কষ্ট হচ্ছে কেন গানটা থামলো, আমাদেরও খুব মনে হচ্ছে কেন, কিন্তু ওই সময়টা তো আমাদের বাধা, নাহলে আমরা ওই সাবজেক্টটাতে যেতে পারবো না। তো এখানে বলার বিষয় যে হ্যাঁ সেই হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু এই গানটার মধ্যে একটা যে আকুতি রয়েছে, মানে এই না 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 যে, মানে এইটা একটু হ্যাঁ বাঙালি করা যায়, কিন্তু আমার মনে হয় যে খোলটা এর যে সফটনেসটা সেইটা সঙ্গতে আসে। না না বায়াতে আসবে নিশ্চয়ই, আসবে নিশ্চয়ই। আরেকটা বলার বিষয় যে রবীন্দ্রনাথ তো ভীষণ মডার্ন, তো কি মজার ব্যাপার দেখো, না না না, একটা আধুনিক মানুষ এতটাই যে একটা নায়ের ওপর কিন্তু একটা কর্ড হলেই চলতো, তো সেখানে ওনার বেশ কিছু ওয়েস্টার্ন কোডকে কাজে লাগানো যায়, এবং উনি এতটাই না, তোমার কি হচ্ছে না না না, এক ইয়ের মধ্যে তিনটা কোডকে অ্যাপ্লাই করা হলো। এটা রবীন্দ্রনাথের আমি জানি না সেই সময়কার, আমি কাউকে ছোট করছি না, সেই সময়কার আমি বলছি অনেক ভালো ভালো কম্পোজাররা তো সেই সময় ছিলেন, তার আগেও ছিলেন, দাশরথী রায়, আমাদের নিধুবাবু, কিন্তু আমরা তো ওইখানে ওই কর্ডগুলো ব্যবহার করতে পারি না। তুমি মারিলেও মাটিতে পারো, ওখানে কিন্তু আমরা ওই কর্ড লাগাতে পারছি, কিন্তু রবীন্দ্রনাথের গানে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে কর্ডকে চেঞ্জ করতে পারছি। কোথায় না, যখন একটা নোটের ওপর উনি রয়েছেন, কোনো গানে হয়তো আমি চিনি গো চিনি তোমারে, আমার চিনি গো চিনি তোমার এতখানি একটা নোট, তাহলে কর্ড আমরা চেঞ্জ করলেও দেখা যাচ্ছে দারুণ লাগছে, চিনি গো চিনি তোমারে, এই যে একটা নোটের ওপর 3 রকমের কর্ড, এটা কিন্তু সেই সময়ে উনি কিন্তু অনেকটা এগিয়েছিলেন, যার জন্য বেশ কিছু গান আমাদের ভীষণ মনে হয়, আমার তো বেশ কিছু গান মনে হয় যেন বোধহয় গত সপ্তাহের বোধহয় নতুন করে করা, মানে এতটাই মডার্ন। এবং রবীন্দ্রনাথের গানে কারণ সত্যি ওনাকে নিয়ে অনেক ভুলভাল এক্সপেরিমেন্ট হচ্ছে, নো ডাউট, কিন্তু অনেক ভালো এক্সপেরিমেন্টও হচ্ছে। কেন ওনাকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, ওই জায়গাটা উনি রেখে গেছেন মডার্ন বলেই। তো কখনোই ওনার সুর তাল, ওনার কথাকে কখনো পরিবর্তন করা উচিত নয়। পরিবর্তনের যাবতীয় যা কিন্তু এইটুখানি কর্ড, এই তবলা বা বাজনা ইনস্ট্রুমেন্ট, মানে রিদম সেকশনে কিছু চেঞ্জ, কর্ডাল চেঞ্জ আর ইন্টারলুড প্রিলুড, এর বাইরে কিন্তু রবীন্দ্রনাথকে নাড়ানোই উচিত নয়। এত এক্সপেরিমেন্ট করে একটা জায়গায় এসে উনি থেমেছেন আর কি, তো এটাই বলার বিষয়। আর আরেকটা যেটা বলছিলাম যে আমার জীবনে, কিন্তু আমার জীবনের রবীন্দ্রনাথের সঙ্গতের সেরকম কিছু পাইনি যে সঙ্গত নিয়ে রিসার্চ করা, মানে এই রবীন্দ্রনাথের গানে যে ঠেকার একটা সঙ্গত, যে একটা বিশেষ জায়গা আছে, সেটা কিন্তু উনি করে দিয়ে গেছেন, সেটা নিয়ে কিন্তু কেউ রিসার্চ করেনি। তো আমি সেটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব স্ট্রাইক করলো, যে এই গানগুলো যখন সুইতেদি, মোহরদি, জজদা, এদের কাছে গানগুলো শুনতাম, তো তখন আমার কাছে খুব স্ট্রাইক করলো যে তো এত স্কোপ আছে এর বাজনার মধ্যে, তো সেটা নিয়ে যদি আমি এক্সপেরিমেন্ট করি, যে সেটা নিয়ে আমি যদি চেষ্টা করি, তো ক্লাসিক তো সবাই বাজাচ্ছে এখন, অনেক এখানে আমি একটা ইন্টারেস্ট করছি তোমাকে, তুমি একটু ওই দেখাও আগেকার দিনের, যদি একটু দাও, মনে রবে কি না, আগেকার একটা অদ্ভুত ঠেকা থাকতো, মানে আমি জানি না সেই সময় এরকম বাধা ছিল কি না, যে একটা না, সেটা কিন্তু বাধা ছিল না কিছু, কিন্তু ওই মানে তবলাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেনি, ঠেকা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি, মানে আলটিমেটলি আমাদের কানে এসে যখন পৌঁছাতো, হুক হুক একটা ওই বায়াটা একটা হুক, আমি জানি না, আমার যারা তোমরা বলতে পারবে, ওরা হয়তো শোনেনি, তো সেখানে দেখা গেল যে এই যে চেঞ্জটা, মানে এই যে
তালের প্যাটার্নটাকে বদলে দেয়া, ওটাতে কিন্তু গানটা অনেক ভালো লাগলো, খুলে গেল, তাই না? হ্যাঁ, সেটা খুলে গেল। অ্যাকচুয়ালি কি এটা গানটা তোমরা করেছো, মানে আমি তোমার আগেকার কথা বলছি, কিন্তু হ্যাঁ। মানে বিপ্লব দ্বারা আগে যে সমস্ত ঠেকা বাজতো, পরবর্তীকালে তো বিপ্লব দ্বারা এগুলোকে ইম্প্রোভাইজ করেছে, করে আজকে আসলে এরকম একটা- তখন তো একটা বোর্ড ছিল, তো বিশ্বভারতীর বোর্ড ছিল, খুব একটা বাধা ধরার মধ্যে করতে হতো সব কিছু। কিন্তু আমি এই যে এক্সপেরিমেন্টগুলো করেছি, মানে গানের মধ্যে যে গানের ঠেকা এবং গানের কথার সঙ্গে মিক্সড করে এরপরে যে গানটা গাইবো, তাতেও একটু দেখবেন যে আমি একটু অন্যভাবে বাজাবো। কিন্তু সেগুলো করেছি, কোনোদিনও এই বাজনার জন্য বিশ্বভারতী থেকে রিটার্ন আসেনি কোনো আর্টিস্টের গানে। তো তখনই আমি মনে জোরটা পেলাম যে না, এটা আমি কাজটা করতে পারি, এবং আমার সামনে কোনো এক্সাম্পল ছিল না যে আমি তাকে দেখিয়ে বাজাবো। এটা সবটাই আমাকে করতে হয়েছে, এবং আমি নিজের চেষ্টাতে এখনো পর্যন্ত আমি বাবুর সঙ্গে যখন রেকর্ডিংয়ে যাই এবং রেকর্ডিংয়ে বাজাই, তখন অনেক অনেক রকম এক্সপেরিমেন্ট করি। বাবুকে জিজ্ঞেস করি যে কোনটা ভালো লাগছে বল, তোরা তো ভেতর থেকে শুনছিস কোন জিনিসটা ভালো লাগছে, এবং এদের কাছ থেকে সেইগুলো জানতে পেরে আমি চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত চেষ্টা করি। আর যতদিন পর্যন্ত বাজাতে পারবো আমি সেই চেষ্টাই করে যাব, এবং রবীন্দ্রনাথের গানকে যাতে আরো সুন্দরভাবে মানুষের কাছে পরিবেশন করা যায়, সেটাই আমি চেষ্টা করি। এটা শুধু রিদিম সেকশনের কথা গেল, মেলোডি সেকশনেও দেখো তোমরা একটা সময় তো সং লাইন বাজতো, তখন পরবর্তীকালে দেখা গেল ওর মধ্যে ইন্টারলুড পিরিয়ড এলো। আমি তো বলি রবীন্দ্রনাথ যে আধুনিক মানুষ ছিলেন, আমি জানি না তোমরা অভিমান দেখেছো কিনা। অভিমানে যে বিখ্যাত গানটি ছিল তেরে মেরে, আমরা জানো যে আমার রবীন্দ্রনাথের একটা গান থেকে ওটা ভাঙা, যদি তারে নাই চিনি গো। আমার তো মনে হয় রবীন্দ্রনাথ বলতেন যে হ্যাঁ, ওই এস ডি বর্মন যে ইন্টার প্রিলিউডটা করেছেন সেটাই থাক। এই যে ভেবেছেন কি সুন্দর গানটার সঙ্গে গেছে, এবং দেখা যায় যে এই মিউজিকটা দিয়েও যদি তাহলে ধরা হয়, কোথাও খারাপ লাগছে না, কোথাও খারাপ লাগছে না। আমি সাথে শুধু প্রিলিউড দিয়ে গানের লাইনটা ধরবে, 1 2 3 1 2। এখানে কি রবীন্দ্রনাথকে কিছু করা হলো? ভালো লাগলো না শুনতে? এই যে ইন্টারলুড প্রিলিউড নিয়ে এবার যে করা, এতে কিন্তু গান ভালো লাগলো, কোথাও কিন্তু তাহলে বাড়াবাড়ি হবে না। তার মানে এই নয় যে সাইন মানে স্থায়ী পার্টের থেকে ইন্টারলুড বড় হয়ে গেল, ওটা কিন্তু কখনো উচিত নয়। আর গানের সঙ্গে সঙ্গে বজায় রেখে ঠিকভাবে যদি ইন্টারলুড প্রিলিউড হয়, ঠিকভাবে যদি রিদিম সেকশনের প্যাটার্ন তৈরি করা যায়, শুনতে খুব ভালোই লাগে। আমার মনে হয় বিপ্লব, এবার আমরা বোধহয় না, ওই যে গানটা বলেছি ওই গানটা মানে এক্সপেরিমেন্ট করা যায়, কিন্তু সেই এক্সপেরিমেন্টটা যদি গানের সঙ্গে যায়, কিন্তু এখন যেটা হচ্ছে গানটা একটা আলাদা হয়ে যাচ্ছে, আর তার অ্যারেঞ্জমেন্ট এবং বাজনা সেটা একটা আলাদা হয়ে যাচ্ছে। মানে এক্সপেরিমেন্ট করা ভালো, কারণ কোনো কিছু তো আটকে থাকে না, এক্সপেরিমেন্ট হবেই, আরও এক্সপেরিমেন্ট হবে। আমার পরে যারা আসবে তারা আরও ভালো ভালো মানে বাজাবার চেষ্টা করবে। কিন্তু
সেটা যেন রবীন্দ্রনাথ থাকে এবং রবীন্দ্রনাথকে নিয়েই যেন সেটা হয়, এবং রবীন্দ্রনাথের যে কথা প্রধান সেই কথাটা যেন সবার কাছে মানে ঠিকভাবে পৌঁছে যায়। এটা একতাল, কিন্তু আমি এত কম বানিয়ে দিয়ে এটাকে বাজালাম। গানটার এমন একটা গাম্ভীর্য এবং কথা, সুরের যে একটা এত সুন্দর একটা সুরের, সেখানে যদি আমি বেশি বানিয়ে দিয়ে বাজাই, এটা যদি বাজিয়ে তাহলে মানে পুরো বাণীগুলো নষ্ট হয়ে যাবে। মানে এতগুলো স্ট্রোক যদি হয় তবলায়, তাহলে তো গানটা নষ্ট হয়ে যাবে। আমি যতখানি কম দিয়ে করা যায়, আমি সোম ফাঁক সব দেখাচ্ছি, কিন্তু বাণীটা কম। শুধু তাই নয়, এই গানটার মধ্যে একটা মেলোডি সেকশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা সেই সময় তুমি যদি দেখো কোনো কম্পোজারের এরকম অদ্ভুতভাবে, যেখানে আমার মনে হয় অন্তরার শেষটা আছে, কি সাংঘাতিক একটা কোমল ধার থেকে করিমা, এটা কিন্তু কোনোদিন আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই নোটটা যে আসা যায়, এটা কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়ে গেছেন। এবং তোমরা যারা একটু ওয়েস্টার্ন জানো, বেশ কিছু কর্ড আছে, যেমন মনে করো অগুমেন্টেড কর্ড বলে, ডিমিনিশ কর্ড বলে। এই ডিমিনিশ কর্ড এইগুলো এই গানে লাগে। এটা খুব ডিমিনিশ কর্ডের আমি একটু ছোট্ট ইয়ে দিয়ে দিই, জেনারেলি সাগাপা হয়, এটা সা কোমলগা করিমা। এরকম গান তুমি প্রচুর পাবে। এরপর আমরা যখন ডান্স ড্রামাতে আসবো, চিত্রাঙ্গদায় দেখবে ক্ষণে ক্ষণে মনে মনে, কি অদ্ভুত মজার কম্বিনেশন। তো এই যে নোট কম্বিনেশন, এটা কিন্তু খুব বিরল সেই সময়। আমরা সেটাই মাঝে মাঝে ভাবি যে কি করে উনি এই নোটগুলো পেয়েছেন। আমরা সবসময় বলে থাকি ওই তো অমুক জায়গা থেকে অরল্যাংজাইন থেকে এটা নিয়েছে, ব্যাংস থেকে অমুক নিয়েছেন। না, উনি শুনেছেন, নিয়ে কিন্তু অনুকরণ করেননি, অনুসরণ করেছেন। উনি তার সঙ্গে তাল চেঞ্জ করেছেন এবং হুবহু চেঞ্জ করে দিয়েছে। একটাই মানে এটা ঠিক ঠিক রেখেছেন, সেটা হচ্ছে অরল্যাংজাইনে, তাও তালটা আলাদা। ওখানেও যা ফর ওল্ড টাইম শেক, এখানে তাই পুরোনো দিনের স্বার্থে। আদারওয়াইজ কিন্তু অন্য জায়গাগুলোতে ন্যান্সি লিকে উনি ভেঙে করলেন কালি কালি বলরাজ, তো পুরো ব্যাপারটাই আলাদা। তো এই যে শুধু এবার তাহলে নিজে এইগুলো কখন ভাবলেন? একটা লেখার সঙ্গে এরম নোট কম্বিনেশন কি করে সম্ভব আমরা জানি না। এই রিসার্চ তো আজীবন চলবে, কোনোদিন এর উত্তর পাওয়া যাবে না। মাঝে মাঝে মনে হয় মানুষটা কি একা? আমরা যেমন মা দুর্গার 10টা হাত দেখি না, রবীন্দ্রনাথ আমি জানি না ওরকম কটা মাথা ছিল। তো এরপরে যে গানটা হবে, আসলে এই গানটা আগে তবলাই বাজতো, কিন্তু আমি ভাবলাম যে এই গানটা যদি তবলা না বাজিয়ে যদি পাখোয়াজ বাজানো যায়, তাহলে হয়তো গানটার আরও গাম্ভীর্য বাড়বে এবং কথার সঙ্গে আরও মিশে যাবার সুযোগ রয়েছে। তো সেই গানটা একটু শুনুন। হ্যাঁ,
লাগছে খুব, ওর যে বললাম গানগুলো এইভাবে শেষ করাটা। আচ্ছা, সেকেন্ড পার্টটা মিউজিক দিয়ে যাচ্ছি। ওই যে চারিদিকে দেখো চিন, এই গানটাও কিন্তু যখন নোটেশন থাকে তখন কিন্তু করিমা কোমরে আছে, এটা মিশ্র মালকোষ, এবং পরবর্তীকালে এটা ছবির জন্য তৈরি করা হয়। আমি জানি না তোমরা জানো কি না, এই গানটার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় সুর সংযোজন করেছিলেন আমাদের আর একজন কিংবদন্তি বিবাল সারাজি। তো এটা আমি জানি না তোমরা সবাই জানো কি না, বালসারাদা এটার অ্যারেঞ্জমেন্টও করেন এবং বালসারাদা বেশ কিছু, এবং পরবর্তীকালে এটা এত জনপ্রিয় হয় মোহরদির গলায়, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। পরবর্তীকালে ওটা সম্ভবত 64 নম্বর বোধ হয় ষড়বিতান, পরের দিকে ষড়বিতানে ওটা, তাই না, পরে ষড়বিতানে ওটা জায়গা পায়। মানে এইটা একটা, তার মানে দেখো কতটা, তার মানে ঠিকভাবে ঠিক ঠিক কাজ করলে কিন্তু সেটা ভালো জায়গায়, সবসময় যে সব কিছু ফেলে দেওয়া হয় তা নয়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গানটা। আসলে মানে এই পর্বের এই লাস্ট গানটা করছি, মানে এই গানটা 3 তালে আছে। আমি রেকর্ডিংয়ে তবলাই বাজাচ্ছিলাম এই গানটায়, কিন্তু সুজিতেরই রমার রেকর্ডিং ছিল, সেখানে সুজিতেরই সবসময় থাকতেন, এবং সুজিতেরই বলল, বিপ্লব তুই এক কাজ কর, তবলা না বাজিয়ে তুই যদি এটা খোল বাজাস। আর যে দিদি মানে 3 তাল খোলে বাজাবো, বলে তুই বাজা না, তারপর তো দেখ। তো যাই হোক, মানে দেখলাম 3 তালটা বাজিয়ে গানটার কিন্তু একটা আলাদা ফ্লেভার হয়ে গেল। তো সেই গানটাই করে আমরা এটা এই পর্বে শেষ করবো, এরপরে আবার ডান্স সময় যাব। জীবনে
গেলেও তুমি একলা বলো, ফার্স্ট নোটটা হচ্ছে শুদ্ধ নি, কি মজার ব্যাপার। এবং দেখা যাচ্ছে ওই স্কেলের মেজর সেভেন্থ কর্ড, মেজর সেভেন্থ কর্ডটা হচ্ছে সাগাপা, যে কোনো স্কেলের মেজর। সাগামা কিন্তু শুদ্ধ গা হচ্ছে মেজর, কোমল গা মাইনার, আমি জানি না কজন জানো। এইটুখানি অল্প অল্প একটু জেনে রেখো, বলতে খুব সুবিধা হবে। তো এবার সাগা পায়ের সঙ্গে একটা নি যোগ হয়ে গেল, তুমি, এগুলো কিন্তু সব ওয়েস্টার্ন কর্ড। তো এবার আমরা যাই নৃত্যনাট্য এবং গীতিনাট্যতে। সময় খুব কম, আমরা অল্প অল্প করে তো আমরা প্রথমে চণ্ডালিকাটা একটু যাই, মানে পুরোপুরো করবো না, কিছু কিছু অংশগুলো একটুখানি করবো আমরা। চণ্ডালিকা আসলে বিশেষ যেটা বলার বিষয়, আমি জানি না তোমরা সবাই কেউ কেউ রেকর্ডিং এর অভিজ্ঞতা আছে কিনা। জেনারেলি এখন দেখবে একটা মেট্রোনোম দিয়ে একটা তৈরি করা হয়, টিকটাক টাক টাক টিকটাক। এই নৃত্যনাট্যটা করা খুব চাপের এখনকার ভাষায়। তার কারণ হচ্ছে একই গানের মধ্যে প্রতিটা লাইনে তালের চেঞ্জ হয়, যেটা তুমি কোনো মেট্রোনোমে বাঁধতে পারবে না। এই কাহার পাতে এই দাদরা, এই এই রোলিং, এই ফাস্ট হয়ে যাচ্ছে, এই স্লো হয়ে যাচ্ছে। অতএব বলে না সব কিছু কিছু ঊর্ধ্বে, তার এই এই চণ্ডালিকাটা তাই। এবং আমরা তাহলে চণ্ডালিকার ওইখান থেকে নিচ্ছি যেখানে ওকে ছুঁয়ে নাচানাচি করে ওকে দূরে সরিয়ে দিচ্ছে, ওকে না নিতে দিল ফুল, না নিতে দিল চুড়ি, না নিতে দিল, না খেতে দিল দই। তো তারপরের অংশটা যেটা ও বলছে জি আমারে থেকে আমরা যাচ্ছি, সেখান থেকে যেটা দেখার, সেখানে মা আসছে এবং মা, তোমরা জানো, যারা সবাই জানো আশা করি, মা আসছে এবং মা এসে বলছে কোথায় তুই ছিলিস এতক্ষণ, তোর এরকম রাজবাড়িতে ঘন্টা বেরিয়ে যাচ্ছে, তুই এখনো গেলি না, তোর ই করতে হবে, ও করতে হবে। তো সেইটা শোনার পর আনন্দ আসবে এবং ওকে জলদান করবে, যেটা খুব আনএক্সপেক্টেড সেই সময়কার। একটা চণ্ডাল কন্যা একটা ওই রকম একজন মানুষের থেকে জল গ্রহণ করবে, এটা তো সেই সময় ভাবাই যেত না। তো সেইটা করবে। তো ওই যে জল তোলা ব্যাপারটা কি, ধরো সে বাছুরটাকে চান করাচ্ছে, এই জিনিসগুলোকে যদি তুমি মানে তুমি দেখতে পাবে চোখে, তাহলে কিভাবে করতো সেটা আমরা অল্প অল্প করে একটু মিউজিক এবং তাল দিয়ে দেখাবো। যে ও বলে দেওয়ার পর মা যখন চলে যাচ্ছে তারপর জলটা তুলছে কিভাবে, এবং সেখান থেকে ফলোড বাই সং জল দাও আমায় জল দাও। তো আমরা ওই পার্টটা করি। হ্যাঁ, আর ডান্স ড্রামার বিশেষত্ব হলো যে ডান্স ড্রামা যদি মলার থেকে শেষ পর্যন্ত যদি নাম মুখস্থ থাকে, মানে বাই হার্ট না থাকে, এটা এটা দেখে দেখে কখনো করা যাবে না। হ্যাঁ, এটা এটা যদি মনের ভেতর না থাকে, মানে তবে না হলে কিন্তু মানে ডান্স ড্রামাটা করা, গল্পটা বিশেষ করে গল্পটা খুব জানা দরকার। আর ডান্স ড্রামাটা হচ্ছে রবীন্দ্রনাথের ডান্স ড্রামা যখন বাজাতে আরম্ভ করলাম তখন ভাবলাম যে রবীন্দ্রনাথের ডান্স ড্রামায় যদি না বাজানো যায় এবং ডান্স ড্রামা যদি না করা যায়, রবীন্দ্রনাথকে আর্ধেক জানা যাবে না। এবং এই যে লয়ের ভ্যারিয়েশন এবং গানের যে ভাব এবং গানের যে মধ্যে যে নাটকীয়তা, সেইটা ডান্স ড্রামা না করলে কখনো করতে পারবে না। সেই কারণেই ডান্স ড্রামাটা আমার মনে হয় সবারই জানা দরকার। এবং ডান্স ড্রামা করলে দেখবে তোমার লয়ের কখনো অসুবিধা হবে না। একটা লয় থেকে একটা লয় ওই যদি তোমার মুখস্থ হয়ে যায় তখন অটোমেটিকলি মাথায় এসে যাবে তোমার কাছে লয়টা। তো আমরা একটু চেষ্টা করি সেগুলো। ওই ওকে ছুঁয়ে না ছিল লাস্ট 3 বার নিচ্ছি, 1 2 3। পাঠালো এ অব
বহে যায় যে, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, বেলা বহে যায়, রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, রঙিনা হয়নি যে নিপুণ, তোলা হলো না জল, কাড়া হলো না ফল, কখন বাছুল তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি, জল তুলে নিয়ে তুই চল ঘর, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বহে যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যা, কাজ নেই। কুরুপা অর্থ যে আমরা ভাবি যে না, সেটা সাপমোচন অনুরেশ্বর তাই ছিলেন। কারণ দেহশ্রী হলো বিকৃত, নাম নিল অনুসার, সেখানে দেহশ্রী ছিল সত্যি বিকৃত। কিন্তু এখানে কিন্তু উনি কুরুপা মানে কুরুপা নন, এটা খুব ইম্পর্টেন্ট। ওনাকে যথারীতি দেখতে ভালো, কিন্তু পুরুষালী, এবং যেটা অর্জুনের কাছে তখনকার দিন মানে এখনকার খুব ভাষায় বললে খুব একটা পাত্তা টাত্তা না পেয়ে খুব রেগে গিয়ে উনি খুব মনক্ষুণ্ণ হয়ে মদনদেবের কাছে বর চান যে তুমি আমাকে 1 বছরের জন্য, শুধু 1 বরষেরও জন্য পুষ্পলাবণ্যে মোর দেহ পাক তব স্বর্গের মূল্য, এই কথাটা বলেন। বলে যেটা মানে আলটিমেটলি একটা সৌন্দর্য, মানে কিন্তু তার মধ্যে ওই মানুষটারই আমরা কিন্তু দেখা যায় যে এটা কেন তখনকার দিনে খুব নামি নামি শিল্পীদের নেয়ার জন্য হয়েছিল, যে সুচিত্রা দিয়ে কুরুপাটা করলেন, সুরুপাটা করলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। মানে নাচের ক্ষেত্রেও দেখা যায় কুরুপা সুরুপা যাবে, অ্যাকচুয়ালি কিন্তু মানুষটা এক, তার বৈশিষ্ট্য, তার কিছু পরিবর্তনটা আর কি, সেটা দেখে অর্জুন যথারীতি ভালোবেসে পেলেন। তখন উনি রিয়েলাইজ করেন যে না, আমি তো এই জিনিস চাই না, ও যেদিন আমাকে আমার রূপে আমাকে পছন্দ করবে তাহলে সেইটাই। এবং চিত্রাঙ্গদার গল্পটা হচ্ছে মেন এই। তো আমরা এক্ষেত্রে যেটুখানি দেখাবো সেটা হচ্ছে যে তোমরা যারা গান গাইবে, যে এই ক্ষণে ক্ষণেতে দেখো 2টো তাল আছে, একটা ক্ষণে ক্ষণে মনে মনে, তালটা সেম কিন্তু বাড়ছে কমছে। তো সেটা কিভাবে? তার মানে নিশ্চয়ই ক্ষণে ক্ষণে মনে মনে ওনারা জলের কাছাকাছি যাচ্ছেন, এবার ঢেউ দিয়েছে জলে মানে উত্তাল নাচছেন, মানে স্নান করছেন। তো এই যে স্নানের ছন্দটা আলাদা হয়ে গেল, তাকে একটা মিউজিক দিয়ে আমরা করতে পারি যে ঢেউ দিয়েছে জায়গাটা। তারপরে হচ্ছে রোদনভরায় বসন্ত, রোদনভরায় বসন্ত যতবার করছে দেখবে রোদনভরায় গীতবিধানে কিন্তু একদম পরপর গানটাই রয়েছে। কিন্তু চিত্রাঙ্গদার ক্ষেত্রে দেখা গেছে তোমার বৈশাখে ছিল প্রথম অরোধের, এবং সেখানে তালটাই আলাদা, তাক এটা তাক 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 এটা তাক, এইভাবে। তা দেখা গেল এদিকে কাহারবাদ থেকে 7 মাত্রা চলে গেল। তো এই যে কাহারবাদ থেকে 7-এর চেঞ্জটা কার সঙ্গে? না চিত্রাঙ্গদার সঙ্গে। তা সেখানে তো ধরতে হবে, একটা তো কিছু করতে হবে। অথচ ধরা মানেই কিন্তু বড় বড় মিউজিক নয়। আবার যেটা বলছিলাম বাবু, আরেকটা জিনিস হলো, এটা বসন্তের গান, কিন্তু বসন্ত আমরা সবসময় সুন্দর শুনি, কিন্তু এটা ওর কাছে বসন্তটা কিন্তু একদম দুঃখের একদম। যেমন এই প্রসঙ্গ এলো যখন চিত্রাঙ্গদা, আরটাও বলি, বধূ কোনালো লাগলো চোখে, আমরা অনেক সময় চোখ দেখিয়ে ফেলি না, হৃদয়টা খুব ইম্পর্টেন্ট। উনি আসল তোমরা, আমি জানি না গীতবিধানে দেখেছো, বাঁশি কথাটা খুব উল্লেখ করতেন। তো বাঁশি কিন্তু সবসময় যে উনি বাঁশের বাঁশি বলেছেন তা নয়, মনের বাঁশি, আকাশের বাঁশি। ভালো করে লক্ষ্য করবে, আমাদের এরকম শুনতে হয়। অনেক জায়গায় গেলাম হয়তো, দাদা ওখানে যদি একটা বাঁশির পিলার দিয়ে দেন, আমি কেন, ওখানে বাঁশি কথাটা উল্লেখ আছে, আমরা এটা বাঁশের বাঁশি বলেননি। সাগানে গাগানে ঘোড়ো গানা গানা বাঁশের বাঁশি, কারণ রাধা শ্রীকৃষ্ণের ওই বাঁশি শুনে ছুটে যাচ্ছেন, বোঝাতে পারলাম তো? সেই জন্য উনি কিন্তু অনেক প্রতীক রূপে মানে ব্যবহার করেছেন বাঁশি কথাটাকে। সেরকম চোখকে কখনো চক্ষু বলেছেন, কখনো আঁখি বলেছেন, মানে বিভিন্নভাবে। তোমরা যখন এরপর না গীতবিধানগুলো পড়বে দেখবে এর মধ্যে থেকে মানেগুলো বেরিয়ে আসবে। তো আমরা একটা ওই ক্ষণে ক্ষণে এখানে একটা কি বলবো, একটা বাবুর অসাধারণ মিউজিক কম্পোজিশন আছে, সেই কারণেই আরও এইটা করতে চাই যে ক্ষণে ক্ষণের আগে যে মিউজিকটা আসবে
এবং তারা যে স্নান করতে যাচ্ছে সেই অসাধারণ একটা মিউজিকের ওপর এই কম্পোজিশনটা করেছে ও। আর আমরা ছোট করে দেখাবো এটা, কয়েকটা গান আমরা ছোট করে দেখাচ্ছি, মিউজিকগুলোকে ছোট করে দেবো। আর আজকে সময়টা খুব কম, ভবিষ্যতে কোনোদিন যদি আবার যদি আমাদের সঙ্গে দেখা হয়, তখন আমি চাইবো যে আমাদের এই চটির কাছে যে আমাদের একটু সময়টা একটু বেশি দেবেন। আমরা কাউকে বোর করবো না, এটা শিওর, বরঞ্চ মনে হবে যেন আরো একটু কিছু হলে ভালো হতো। তো ওই জায়গাটা আমরা যাচ্ছি। রেডি? দেখো তালের পরিবর্তন হলো, অ্যাট দ্য সেম টাইম নোটেরও। যেই উনি ঢেউ দিয়েছে এলেন স্নান করাতে, ওখানে করিমা টরিমা সব হাওয়া। এতক্ষণ কিন্তু গানের যে স্ট্রাকচার যা যাচ্ছিল, সা কোমলগা করিমা কোমলধা পঞ্চম, অদ্ভুতভাবে দেখা গেল যে উনি পরে এসেন শুদ্ধগা করলেন, শুদ্ধগা থেকে কোমলগা তো ছিলই, কিন্তু অদ্ভুতভাবে করিমাটাকে আর উনি লাগালেন না। ঢেউয়ের ওই উচ্ছ্বাস যে ব্যাপারটা থেকে উনি কোমলগা, যেই ফিরে এলেন আবার যথারীতি ওই করিমা। এই যে নোট কম্বিনেশন, এই যে অ্যাক্সিডেন্ট নোট,
কোথাও কিন্তু আমাদের কানে লাগলো না। এই প্রসঙ্গে আমি একটু অন্য কথায় বলি, ওই এই যে ওনার গানের ক্ষেত্রে না হঠাৎ হঠাৎ করে দেখা যায় যে গানে কোনো জায়গায় কোমল রে নেই, সঞ্চারী দিকে একটা কোমল রে। তোমরা ভালো করে লক্ষ্য করবে, বহু গান আছে। একটা গানকে তো আমি বলি, আমি জানি না, একটা সময় ছোটোবেলায়, যদি আমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমার খুব শখ হয়েছিল যে আমি একটু টাইপ শিখবো, টাইপ রাইটিং এবং তো শর্ট হ্যান্ড তখনকার দিনে। ওদের একটা সেন্টেন্স ছিল, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস রাইট ওভার দ্য লেজি ডগ। এই কথাটার মধ্যে A to Z সব কটা অক্ষর রয়েছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস রাইট ওভার দ্য লেজি ডগ। এইখানে পরবর্তীকালে আমি যখন এই রবীন্দ্রনাথের চর্চা মানে গানের কাজ করতে থাকি, অ্যারেঞ্জমেন্ট করতে থাকি, তখন নোটেশনগুলো দেখে দেখে আমি দেখলাম তোমরা এই গানটা আমার প্রাণের পরে চলে গেল, সবাই জানো এই গানটা সা টু সা সব কটা নোট আছে, কালকে মিলিয়ে নেবে সবাই। সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, মা, করিমা, পা, কোমল দা, শুদ্ধ দা, কোমল নি, শুদ্ধ নি, সা। বারবার করে ঘুরেছে সা টু সা, নোটগুলো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নোট নেই, তাই না? এবং আমরা কর্ড করতে গিয়ে বুঝি যে কি কঠিন কাজ। আমরা পরবর্তীকালে অন্য কোনো আধুনিক গানের কম্পোজিশন করতে গিয়ে আমরা যদি কখনো করে ফেলি ভীষণ বেসুরো লাগে, ওনার ক্ষেত্রে তো বেসুরো লাগছে না। তার মানে এই কোথায় আনবো নোটটাকে, এই প্রসঙ্গটা যদি আমরা একটু ডান্স নামার বাইরে চলে গেলাম, এটা খুব বলার বিষয়। এই গানটাকে তোমরা সবসময় মনে রাখবে, এবং যারা হারমোনিয়ামে এখন হাত খোলেনি এই গানটা বাজাবে। এ প্রসঙ্গে আমি একটা বলি, আমরা তখন অল ইন্ডিয়া রেডিওতে কাজ মানে বাজাতাম 80s শেষের দিকে। তো দেখবে অনেকে যারা একটু অন্য রকমের ইনস্ট্রুমেন্ট বাজান, তাদের মধ্যে রবীন্দ্রনাথ তো খুব সোজা, এই কথাটা প্রায়ই বলে থাকা, রবীন্দ্রনাথ ভীষণ সোজা, রবীন্দ্রনাথে কোনো ব্যাপারই না, এরকম একটা ভাব আছে। যারা তবলা বাজান, যারা মানে যারা এটা জানেন না তাদের কাছে। কিন্তু আমরা যারা জানি, এত বছর ধরে এখানে আমরা অনেকে রয়েছি যারা গান করছি বা বাজাই, রবীন্দ্রনাথ মতন কঠিন সাবজেক্ট নেই দুটো। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ খুব সহজ সরলভাবে করতেন বলে লোকের কাছে পৌঁছে গেছেন, এটা ঘটনা। কিন্তু তার নোট নিয়ে কাজ করতে, তাল নিয়ে কাজ করতে গেলে তো আমি এরকম একটা প্রসঙ্গে তার গিটারের কর্ড নিয়ে আলোচনা হচ্ছিল, তো রবীন্দ্রনাথের কি সোজা ব্যাপার। আমি ওকে বলেছিলাম তোমার পরের দিন ডিউটি আছে তো, বলে হ্যাঁ। আমি বললাম তুমি আমার প্রাণের পর, এটা তোমাকে আজকে বললাম, কালকে আমার শুনিও। পারেনি। তা কেন পারেনি? তাকে তো গানটা জানতে হবে, এমনভাবে নোট কম্বিনেশন যে করিমাটা ফেলার শোনার পর আমি যদি ফেলতে যাই তখন দেখা যাচ্ছে ওটা কোমল রেতে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রাণের পরে করো। যদিও একটু ডান্সটা আমার বাইরে চলে গেলাম, তোমরা কিছু মনে করো না। অর্থাৎ ওই প্রসঙ্গে যেমন আমার প্রাণের পরে চলে গেল, ফার্স্ট হচ্ছে একদম সাগা বা কোমল নি, 7th কর্ড, আমার প্রাণের পরে, একদমই না। চলো 1 2 3 1। আমার প্রাণের পরে চলে গেল, শুদ্ধ রে, শুদ্ধ গা, শুদ্ধ মা,
কোমরে কোথাও অ্যাক্সিডেন্টের নোট আছে, সব নোটগুলো এলো গেল, মানে অনাবধান। এই যে এবার আর সবথেকে কত জায়গা রাখেননি, আমি তোমরা বার বোঝো তো, এই যে প্রাণের পরে 1 2 3 2 2 এই 3 করে একটা করে বার দেখা যাচ্ছে, একটা বারে হয়তো 20 একটা বারে কোমরে, তার মানে তুমি কোমরে ভাবতে ভাবতে চলে এটা গেলে। কিন্তু একটা না, হ্যাঁ, মানে এটা কোনো ব্যাক এন্ড নেই কিছু, আবার যে মুখে আসবে বা ইয়ে আসবে সেটা কোনো মানে তুমি যে ফিরে প্রথম থেকে ফিরে আসে একদম অন্য গানে যেন আমরা সাইতে ফিরে আসি, কোনো চান্স নেই, মানে গেলে তোমায় শেষ করতেই হবে, কোনো চান্স নেই মানে। কিন্তু এই নোট কম্বিনেশন এটা হঠাৎ করে মাথায় এলো বলে ফেললাম, যদি আমরা একটু ডান্স নাম্বার থেকে বাইরে বেরিয়ে। সুবিনয়দা কিন্তু দাদরাতেই গিয়েছিলেন, উনি দাদরাতেই পছন্দ করতেন সবসময়, আর রেকর্ডেও আমি বাজিয়েছি, কিন্তু আমি একটা যখন বাজাতে গেছি, মানে 12 মাত্রা বাজাতে গেছি, বলছে না তুমি বিপ্লব তুমি দাদরা বাজাও, তা সুবিনয়দা এটা দাদরাতে গাইতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো তবলাই বাজিয়েছি, বড় বুকের তবলায় বাজিয়েছি। আমার প্রাণের এই গানটা তবলায়, হ্যাঁ হ্যাঁ, ওই ঠেকাটাই যদি এই গানে হয়, কিন্তু গানটার মানে যে ছন্দ বাজে, হ্যাঁ ওটা একটা সরস্বতীর আশীর্বাদ। না হ্যাঁ এইগুলোই দেখার বিষয়। আচ্ছা আমরা চিত্রাঙ্গদায় পাঠে গেলাম, আমরা একটু বেরিয়ে গেছিলাম চিত্রাঙ্গদা থেকে, তো আবার আমরা ফিরে আসি শুধু ওই জায়গাটা। 5:24 বাজে, চিত্রাঙ্গদাতেই আজকে শেষ করি, কারণ অলরেডি 5:30 বাজে প্রায়। হ্যাঁ এটা দিয়ে শেষ করি। কোনটা? হ্যাঁ বনো মাঝে কি বনো মাঝে, ওটা তো। ও তাহলে আমরা চিত্রাঙ্গদাতে একটু বেরিয়ে যাই, কারণ এতটা সময় তো নেই,
তো আমি জাস্ট অল্প অল্প করে, হ্যাঁ, সাপ মোচনে যেমন কোথা বাইরে দূরে, হ্যাঁ, কোথা বাইরে দূরেতে যেমন ছন্দটা একটু চেঞ্জ হয়। মানে কি অ্যাকচুয়ালি কোথা বাইরে দূরে একটু আমি চেষ্টা করি যে অন্যরকম এটা, কারণ ওর যে মনের কথাটা, মনের একটা উচ্ছ্বাস, আমি মানে সেটা দেখাবার চেষ্টা করি তবলা দিয়ে। আমার গানেই তুমি আমাকে দেখে নাও, আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখবার দিন আসবে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, ওগো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পড়বে ফাঁসি, ওগো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পড়বে ফাঁসি, তখন ঘুচবে তারা ঘুরিয়া মারা হেথা হোখায়, আহা আজি সে আখি বনের পাখি বনে পালা, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। এই থামে থেমাটা খুব সত্যি কষ্টের। মানে মনে হচ্ছে গানটা আর নাচটা এমনি এমনি বেরিয়ে যাবে। এর আমি যখন তখন আমরা একটু সখী বা ওই বুঝিবাসীতে যাই, ওখানেও খুব একটা ইয়ে, দেখো যে বনো মাঝে কি বনো মাঝে, ওই যে দুলুনি, ওই যে ছন্দের একটা পরিবর্তন, তাল কিন্তু কোথাও পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন যেটা হচ্ছে একটু প্যাটার্ন বদলে যাচ্ছে, টেম্পো সেম থাকছে, শুধু প্যাটার্নটা বদলে যাচ্ছে। এই সাপমোচনটা সত্যি রবীন্দ্রনাথের আরেকটি একটা সাংঘাতিক সৃষ্টি, যেখানে সুন্দর অসুন্দরের কথা উনি বলেছেন। আমরা অনেকে অসুন্দর অনেকে সুন্দর, এটা নিয়ে কিছু বিষয় নয়, সেই জন্য এত ভালো ভালো কথা উনি বলেছেন অসুন্দরের জন্য, যে আজ অসুন্দর কোনোদিন তাদের কিছু মনে হবে না। ভালো করে এগুলো তোমরা পড়ো, যখন নৃত্যনাট্য গীতিনাট্য করবে খুব ভালো করে না, বইটা ভালো করে পড়বে, গল্পটা পড়বে, ওর ভেতর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। ওর ভেতর তো গান, তার গায়কী, তার টেম্পো, ল, যেটা এটা তো অ্যাকচুয়ালি গানের ভেতর লুকিয়ে থাকে, যে যেমনভাবে ওটাকে বার করে। তো আমরা সখী ওই বুঝি এই যে গানের ভেতর লয়টা, অনেকে কোন গানে কি লয় হবে অনেকে জিজ্ঞেস করে, কিন্তু মানে আমি এতদিন ধরে বাজিয়ে বা এত বড় বড় মানুষের সঙ্গে সংস্পর্শে আসতে পেরে আমি যেটা জেনেছি সেটা হলো যে রবীন্দ্রনাথের গানেতেই কিন্তু লয়টা লুকিয়ে রয়েছে। অন্তরা কিংবা সঞ্চারী যখনই করবে তখনই কিন্তু লয়টা পেয়ে যাবে, কিন্তু এই আস্তে মুখটা করতে গেলে কিন্তু গানের লয়টা পাওয়া যাবে না। অন্তরাটা যদি ঠিক লয় হয় সেটাই হচ্ছে ঠিক লয়। এটাই এটাই একটা রবীন্দ্রনাথের বিশেষত্ব। সখিও
সখী বুঝি বাঁশি বাজে বনো মাঝে কি মনো মাঝে বনো মাঝে কি মনো মাঝে সখিও বুঝি বাঁশি বাজে বসন্ত বাই বহিছে কোথায় কোথায় ফুটেছে ফুল সজনী সুখ রজনী কোনখানে উদিয়াছে বনো মাঝে কি মনো মাঝে বনো মাঝে কি মনো মাঝে সখিও বুঝি বাঁশি বাজে যাব কি যাব না মিছে ভাবনা মিছে মরি লোকলাজে সখী মিছে মরি লোকলাজে কে জানে কোথা সে বিরহ হুতাশে ফিরে অভিসার সাজে বুনো মাঝে কি মনো মাঝে বুনো মাঝে কি মনো মাঝে সখিও বুঝি বাঁশি বাজে এটা কিন্তু ওই নৃত্যনাট্যের জন্যই করা। আর একটা জিনিস হচ্ছে যে নৃত্যনাট্যে যে গানটা যখন গাইছো, হয়তো গীতবিতানে সেই গানটা যখন আছে, এরকম গান প্রচুর আছে, জাগরণে বিবাবরী, তুমি কি করলে ছবি, বহু গান। নোটেশনে কিন্তু তখন কিন্তু এতে নোটেশনেও একটু পরিবর্তন আছে, নোটেশনে তিন তাল আছে। হ্যাঁ, নোটেশনে তিতাল আছে। এবং বলার বিষয় যেটা, সেখানে কিন্তু গায়কী আর ডান্স ড্রামার গায়কীটা কিন্তু একটু আলাদা হবে। কারণ তখন কিন্তু তুমি তো গল্পের মধ্যে ঢুকেছো, কোন চরিত্রটা কোন অবস্থায় তখন গাইছে। এমনি সময় তুমি কি বলি ছবি যদি তুমি গাও, তখন কি গাও, তোমরা কি বলি ছবি তুমি পুরো তালে গাইতে পারো বা পুরোপুরি অ্যাডলি মানে তাল ছাড়া করতে পারো। কিন্তু যখন সাপমোচনে এলে তখন কি বলছে, ছবিখানি দিনের চিন্তা, এই যে বলছে দিনের চিন্তা, যে ছবিটা দেখে ওইখানে তখন কিন্তু ওইভাবে গানটা গাইতে হবে। তখন তুমি চরিত্রের গান, ওটা তখন একটা অরুণেশ্বরের গান। মরবি না ওটে কোন সুরে বাজে, খুব বিখ্যাত গান, এই বসন্ত এসে গেছে জানোই তোমরা। আসে কোন ওরে বসনাঞ্চল প্রান্ত, আছে তো কথাটা। কিন্তু যেই তুমি সাপমোচনে যাও, ওরে পিত বসন, দেখো কথাটা চেঞ্জ হয়ে গেল, সুর এক রয়ে গেল। তো এই যে পিত বসন্ত, কেন বলছি পিত বসন্ত, তখন হচ্ছে হলুদ বসন। দেখো গানের কথাকে, আমি সাপমোচন প্রসঙ্গে এলাম বলে এটা বললাম, যে কথাটাকে শুধু একটু একটু করে চেঞ্জ করে দিয়েছেন সুর, গানটা কিন্তু হুবহু এক রেখেছেন। যেমন আরেকটি গান হচ্ছে দুঃখ শোকের গলে, ফার্স্ট লাইনটা বলো। হ্যাঁ, এসো এসো আমার ঘরে এসো। তোমরা গীতবিতানে যাও, দেখো অন্তরা হচ্ছে শুদ্ধ নিতে স্বপন দুয়ার। কিন্তু যখন সাপমোচনে এলো, দুঃখ সুখের দোলে এসো, উনি মধ্যমকে করলেন। ওখানে গিয়ে উনি একটা আবহ তৈরি করলেন, ছিঁড়ে স্বপন দুয়ার খুলে এসো। এই যে চেঞ্জটা, একই গান যখনই উনি নৃত্যনাট্য বা গীতিনাট্যে নিয়ে গেলেন,
তার এই যে সম্পূর্ণটাকে বদলে ফেলা, এটা একটা খুব বড় বিষয়। আমরা টুকরো করে যেটুকুনি আসছে বলে বলছি ফেলছি। আমরা এখানে শেষ করব, একখানা গান দিয়ে আমরা শেষ করি, যেটা গান দিয়ে আরম্ভ করেছিলাম যে দক্ষিণ ভবনে, কারণ বসন্ত সেই কারণেই আজ দক্ষিণ ভবনে যদি করি আমরা। তো আমাদের আরো ইয়েতে ছিল, তোমরা যদি গাও একসাথে খুব ভালো লাগবে। আমরা শ্যামাতে এলাম না, এর মধ্যে শ্যামা ছিল, অনেক কিছু ছিল, মায়ের খেলা ছিল, তাসের দেশ ছিল, দেশের বাবুর যে মিউজিক আছে সেটা আমার, সেটার জন্য আরো ভেবেছিলাম, যাই হোক সেগুলো এখন হলো না। তাসের দেশে তো বহু কিছু। তাসের দেশের গল্পটা হচ্ছে যে রাজপুত্ররা আর ওরকম ভালো লাগছে না, চলো একটা কোথাও যাই, নতুন করে বেরিয়ে পড়ে এবং তাদের নৌকোডুবি হয়, একটা অজানা দ্বীপে ওঠে, অজানা দ্বীপেতে উঠে সেখানে দেখছে মানুষ কেটো কেটো চাল। আমি জানি না তোমরা জানো, পরবর্তীকালে 70s দিকে বোধ হয়, তাই না, আমি যদি ভুল না করি, 70s শেষের দিকে বা 70s মাঝামাঝির দিক থেকে ব্রেক ডান্সটা খুব এলো। সেই ব্রেক ডান্স কিন্তু উনি ভেবেছেন তার কত বছর আগে তাসের দেশে। হ্যাঁ, একই ব্যাপার, হাসি, লজ্জা নেই তোমাদের, হাসি, নিয়ম মানো না তোমরা, হাসি, এই যে ব্রেক, তা এই ব্রেক ডান্সটা কিন্তু অনেক আগে ওনার ভাবনা। তার মানে কি, দেশের অন্য দেশে গেলেন এবং সেখানে প্রাণের সঞ্চার, প্রাণের সঞ্চার মানে কি, যে ওদের কিছু ভুল ভুল ব্যাপার ছিল, সেখানে রবীন্দ্রনাথ দেখিয়েছে যে আমাদেরও কিছু ভুল আছে, যেটা ওরা হয়তো ঠিক, আর ওদের কিছু ভুল আছে যেখানে আমরা ঠিক। সেখানে আনলেন কি পরিবর্তনটা, আনলেন ওই কেটো কেটো ব্যাপার, ওই স্ট্যাকার টু ফরম্যাট থেকে বদলে গিয়ে উনি নিয়ে এলেন মেলোডি। আলটিমেটলি আমাদের গান বাজনায় কিন্তু আমরা দেখবে, তোমার রাত্রিবেলা আমরা পার্টিতে যাই, আমরা খুব মজা করি, ডিজে শুনি, এখন আজকালকার দিনে শোনো তোমরা ডিজে খুব বাজে, তাই না, খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি তুমি দিনের শেষে যখন তুমি মেলোডিতে ফিরে আসবে দেখবে সব শিশু জিরো। মেলোডি এমন একটা জিনিস, মেলোডি দিয়ে মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়, মেলোডি দিয়ে মানুষকে অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়া যায়, এটা আমার ধারণা গান বাজনার জগতে। তো আমরা ওই দিকে আর গেলাম না, আজকে অনেক ডান্স আমার ছিল, কিন্তু আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম বা ভালো লাগলো। আশা করি পরবর্তীকালে আমরা আবার বসে এর পরের এপিসোডটা করব। তা না, ওকে বলতে হবে, তোর জানে না না। আচ্ছা, হ্যাঁ, না আসলে নৃত্যনাট্য গীতিনাট্য নিয়ে এত কথা হচ্ছে, তো আমি ছোট্ট একটা আমার অভিজ্ঞতা এখানে বলছি বিপ্লব দাস সম্পর্কে। আমি তখন খুব ছোট্ট, তখন মায়ার খেলা অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্র সদনে, বিপ্লব দা বাজিয়েছিলেন, আমি শুনতে গিয়েছিলাম মায়াদির ইয়েতে আর কি, পরিচালনায়। সেখানে এখানে অনেকেই জানেন যে আনন্দবাজারে দেশে তখন ক্লাসিক্যাল সঙ্গীত নিয়ে লিখতেন আশিস চক্রবর্তী বলে একজন সাংবাদিক, আশিস চট্টোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ, তো উনি ছিলেন একদম সামনে বসে। তো আমি একটা সূত্রে ওনাকে চিনতাম, আমার হাজব্যান্ডের সূত্রে। যাই হোক, তো অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে যখন ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলছি, তখন উনি বললেন যে মায়ার খেলা কি দেখবো, দেখলাম তো বিপ্লবের মায়ার খেলা। তো আমার আজকে ভীষণ এটা মনে হলো যে এটা না বললে আমার খুব মনে দুঃখ থেকে যেত আর কি, সেই জন্যই আমি এই কথাটা আজকে সবার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমরা তাহলে এবার শেষ করি। বসন্ত এসছে, আজ দক্ষিণ ভবনে বিপ্লতা বলেছে, আমরা সবাই মিলে গাই এখানে, আমরা যারা সবাই আছি, তোমরা যারা পেছনে খুব ভালো নাচছিলে তোমরা নাচতে পারো, তো সামনে এসে নাচলেও কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু একটা এরকম একটা অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো সেই এখানে সব এখানকার শিক্ষক তবলিয়ারা রয়েছেন। আর একটা কথা বলি তোমাদের এই প্রসঙ্গে, এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা নতুন গান শিখছো, যারা শিক্ষা নিচ্ছ, তাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব চালু কথা আছে, এই কথাটা ভুলেও কোনোদিন বলবে না, সেটা হচ্ছে তবলচি। তবলচি কথা অত্যন্ত খারাপ কথা, এই তবলচি কথা তবলিয়া বলার চেষ্টা করবে, সেটাই তাকে সম্মান দেওয়া হয়। অবশ্য তোমরা যদি বলো, আমি এটাও দেখেছি আগেকার দিনে গানে কিন্তু এই কথাগুলো ইউজ করেছে।
বিখ্যাত বিখ্যাত গান, কাহার বানায় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি, তবল চিটা দিচ্ছে টেকা, এগুলো কিন্তু গানেই বলেছেন। জি, এক জিটা হয়ে গেছে চি, ওই চিটা কখনো বলবে না। তবল জি ঠিক আছে, কিন্তু কখনো চি কথাটা হাসে না। ওয়ালাও আসে না, ফেরিওয়ালা, তবলাওয়ালা, কিবোর্ডওয়ালা এসছেন বাবুদা, কিবোর্ডওয়ালা। তো না, ঘটনা এগুলোই আমার মনে হয়। এরপরে যদি সুযোগ পাই আরেকটু ইলাবোরেট করে দেখাতে পারবো, এবং আজ সময়টা কম ছিল, জানি না কার কীরকম লেগেছে, তবে আমরা দুজনে একটু চেষ্টা করলাম
কিছুটা সব থেকে বড় কথা উইদাউট এনি রিহার্সাল, ওদের সঙ্গে কিন্তু আমাদের কোনো রিহার্সাল হয়নি, ওরা এত ভালো তাদের- গায়, এই যে গানের মিউজিক যারা আছে বুঝে তাদের বুঝে ধরে সত্যি না, খুব এটাও কিন্তু ওদের থেকে একটা ধন্যবাদ তোমাদের জানাই শেখা উচিত। সবাইকে। দেখো মিউজিক ওরা কিন্তু রিহার্সাল হ্যাঁ, আমরা কিন্তু এত সুন্দর আমরা কিন্তু কেউ রিহার্সাল করিনি, আমরা করে একটা করে ধরছি, ওরা ছেড়ে দিচ্ছে, এই ধরে নিচ্ছে, ওরা ছাড়ছে, আমরা কোনো রিহার্সালে না বসে। এটাও কিন্তু শিক্ষা, দেখো যে কিভাবে মিউজিককে নিতে হয়, এটা কিন্তু এটাকে খুব বলে important। প্রফেশনালিজম। সত্যি তাই। প্রফেশনাল না হলে এই ধরনের কাজ করা খুব মুশকিল। এটা তো অসাধারণ একটা সেশন, এত ভালো উপভোগ করলাম। বিপ্লব দা, বাবুদা, অপূর্ব অপূর্ব, মানে ভাবা যাচ্ছে না। আমি পুরো মুগ্ধ হয়ে শুনছিলাম, তাই জন্য বিপ্লব দাকে আমি একটু দুবার করে বাজাতে বললাম, আপনি রাগ করবেন না আমার উপরে। আমার একটু শুনতে ইচ্ছে হচ্ছিল যে আচ্ছা খোলের পরে তবলাটা কেমন লাগবে। আমি একদম ওর মধ্যে ঢুকে গেছিলাম, মানে আমি ঢুকে গিয়ে ভাবছি যে দেখি একটু তবলাটা কি ডিমান্ড করছে, আমার কাছে মনে হচ্ছে। সেই জন্য আমি আপনাকে অতিরিক্ত পরিশ্রম করালাম হয়তো, কিন্তু অপূর্ব অপূর্ব গান গেয়েছো, খুব চমৎকার। আঁখি, হ্যাঁ সবাই সবাই সবাই, আঁখি, কুশনি, দুর্বা, মহুয়া, ত্রিশিত, সবাই। হ্যাঁ, খুব সাউন্ড তো আমাদের দেবশ্রী, সবাই খুব সুন্দর। গার্গী, অভিজিৎ, সবাই আছে, খুব সুন্দর। এত ভালো কোরাসের কোঅর্ডিনেশনটা হয়েছে, চমৎকার। পবিত্র, থ্যাংক ইউ, খুব সুন্দর। পবিত্র একদম এক্সপার্ট হয়ে গেছে, আমাদের মতো রেয়াজ করছে পবিত্র সাউন্ডে। একদম মুখস্থ হয়ে গেছে, ও জানে কি গান হবে এরপরে। ও বলছে, পবিত্র বলছে আমার গায়ে কাটা দিচ্ছে, এর থেকে আর কি আশা করা যায়? সাউন্ড ম্যানের গায়ে যদি কাটা দেয় তাহলে হি হ্যাজ সামথিং এলস। খুব ভালো, খুব ভালো, আমরা এত খুশি হলাম। আমাদের আজকে সেশনের কোনো তুলনা নেই। আচ্ছা, কালকে কিন্তু অনলাইন সেশন আছে, পুরোটা সকাল 11টা থেকে কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? আমরা লিংক দিয়ে দেওয়া হবে, তোমরা পুরো দেখো। আমরা সবাই অনলাইনে কালকে বসে দেখব, পুরোটাই অনলাইনে। প্রায় 11টা থেকে 4টে। কতজন আছেন? 22 জন স্পিকার আছেন কিন্তু। কালকে আতাপাত্তু আছেন, আতাপাত্তু প্রথমে বলবেন, সেজন্য মিস করো না কিন্তু। আর কার কিরকম লাগছে ওখানে তোমরা কমেন্ট করতে পারবে তো? কমেন্ট, ওখানে কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না কে দেখছো কে দেখছো না। নাম মেনশন করে দেখো, এবং ওটার উপর পার্সেন্টেজ থাকবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করো বেশি করে, ওর উপর পার্সেন্টেজ আছে কিন্তু। হ্যাঁ, কিছু লিখতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে সবাই, ঠিক আছে? এগুলো আর বলতে হবে না, আমি যেন দেখতে পাই যে প্রচুর শেয়ার হচ্ছে। এটা আমাদের ডিপার্টমেন্টের একটা মানে গর্ব, তাই না? এটুকু তো করবে ডিপার্টমেন্টের জন্য, তাই না? কি হচ্ছে ডিপার্টমেন্টকে দেখাও, বাইরের লোককে দেখাও, বন্ধুদের দেখাও, সবাইকে রবীন্দ্র মনোভাবাপন্ন করো, তবেই তো হবে, তবে তো। আচ্ছা, কেউ যাবে না, প্রত্যেকে ইনস্ট্রুমেন্ট তুলতে হবে, হেল্প করতে হবে। সবাই এক এক করে করো, মানে সবাই মিলে একটা করে কাজ করলে 10 মিনিটে হয়ে যাবে জাস্ট। কেউ চলে যেও না প্লিজ। হ্যাঁ, একটু এসো, হাত লাগিয়ে দাও সবাই, এবং ডিপার্টমেন্টে নিয়ে যাও সব। আচ্ছা, সার্টিফিকেট সবাই ডিপার্টমেন্ট থেকে একটু কালেক্ট করে নেবে প্লিজ। হ্যাঁ, একটু ওপরে যাও সবাই, আমরা ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিচ্ছি।